নমস্কার। সকল দর্শকদের প্ল্যাটফর্ম তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য। আজকের বিষয় বাঙালির ধর্ম, সমাজ ও দর্শন, সাম্প্রতিক সংকট ও উত্তরণের দিশা। আজকে বলবেন আমাদের এই প্ল্যাটফর্মের লোক অধ্যাপক ডক্টর আজমল হোসেন। ওনার সম্বন্ধে সামান্য একটু বলে আমি আমাদের প্ল্যাটফর্মের উদ্যোক্তা শ্রী অভিজিৎ কুণ্ডুর কাছে দেব। উনি প্ল্যাটফর্ম সম্বন্ধে বলবেন এবং আজকের বিষয় সম্বন্ধেও বলবেন। ডক্টর আজমল হোসেন গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানথ্রোপোলজি নিয়ে পিএইচডি করেছেন। 2 দশক ধরে সামাজিক কাজে যুক্ত বিভিন্ন গবেষণা বিষয় নিয়ে, এবং পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা, বিভিন্ন রাজ্যে স্থানীয় শাসন ব্যবস্থা বিষয়ে, বিশেষ করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সাথে যুক্ত হয়েছেন এবং পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন, এখনো কিছু করছেন। সহভাগী উন্নয়ন, জনস্বাস্থ্য, অন্যান্য সামাজিক বিষয়ে বহু সংখ্যক নিবন্ধ, গবেষণাপত্র এবং এই বিষয়গুলো নিয়ে সম্পাদনা করেছেন, করে পুস্তক প্রকাশিত হয়েছে। বর্তমানে কলকাতার অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি গবেষণা কেন্দ্রের প্রধান। আমরা ডক্টর আজমল হোসেনকে আমাদের প্ল্যাটফর্ম তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিয়েছেন। আজকের বিষয় বাঙালির ধর্ম, সমাজ ও দর্শন, সাম্প্রতিক সংকট ও উত্তরণের দিশা। আমি অভিজিৎ কুণ্ডুর কাছে বলছি তাকে এই বিষয়ে বলে এবং আমাদের প্ল্যাটফর্ম সম্বন্ধে 2-1 কথা বলে আজকের আলোচনা শুরু করার জন্য। আমরা খুবই আনন্দিত আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রী অরূপ শঙ্কর মৈত্র। উনিও আজমল হোসেনের আলোচনা শোনার পরে বিভিন্ন প্রশ্ন উত্তরে যাবেন এবং আলোচনাটা সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এবং খুব প্রাণবন্ত করার জন্য আমি বিশেষ করে অরূপদাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শ্রী অভিজিৎ কুণ্ডু। সকলকে নমস্কার, আদাব। আমাদের আজকের বিষয় যেটা বললেন যে বাঙালির ধর্ম, সমাজ ও দর্শন, সাম্প্রতিক সংকট ও উত্তরণের দিশা। মূল আলোচনা তো রাখবেন শ্রী বিদ্যুৎ দেবনাথ, আমাদের আহ্বায়ক প্ল্যাটফর্মের, উনি বলেছেন ডক্টর আজমল হোসেন। আমি প্ল্যাটফর্ম সম্পর্কে 2-1 কথা বলি যে আমরা গত সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মের যে ওয়েবিনার, একটা সিরিজ অফ ওয়েবিনার মানে ধারাবাহিকভাবে শুরু করেছি এবং সেটা চালিয়ে যাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, ই গভর্নেন্স, মানে সরকারি রাষ্ট্র পরিচালনা, তৃণমূল স্তরে গণতন্ত্র এবং সমবায় ও সমবায়ী, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটানাই চলছে। প্রায় আমরা 18-19টা ওয়েবিনার এই পর্যন্ত করেছি। বাংলা নাটক, তার নাট্য অবস্থা এখন, নাটকের ইতিহাস, এসব নিয়ে আগের দিন আলোচনা হয়েছে। শ্রী অরূপ শঙ্কর মৈত্র ছিলেন, অঞ্জন বিশ্বাস ছিলেন, আবারও হবে। আমাদের সমসাময়িক সমস্ত সামাজিক ঘটনাবলী নিয়ে, সেটা শিক্ষার সাথে যুক্ত হোক, সংস্কৃতির সাথে তার সংযোগ থাকুক, স্বাস্থ্য এবং সরকার পরিচালনা, সরকারি নীতি, নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীকে দেখা, গবেষণামূলক জায়গা থেকে দেখা, মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের প্রোগ্রামগুলো চলছে। আজকে বলবেন ডক্টর আজমল হোসেন, উনিই বলবেন মূলত। বাঙালি এই বিষয়টা অনেকদিন আগে থেকেই রয়েছে এবং অনুষ্ঠানের শুরুতেই আমি পড়বো, অরূপদা কি যদি 2-1 পয়েন্ট বলেন, কারণ বাঙালি বা বাংলা বলতে আমরা যা বুঝি সেটা তো মানে অনেক আমরা মূল বই হিসেবে ধরে নিতে পারি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত বই, এবং সেখান থেকে আমরা পাচ্ছি মোটামুটি ভাবে।
হুসেন শাহের সময় থেকে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাচ্ছি। তার আগে পর্যন্ত তো নানান রকম ভাষা টাষা ইত্যাদি প্রচলন ছিল, সেসব গবেষণার বিষয়। এবং তারপরে মানে তার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে আমাদের সমাজ, সমাজের সাথে রয়েছে ধর্ম, দর্শন, সাধারণভাবে আমরা কিভাবে চলবো, বা রাজকীয় দর্শন থেকে শুরু করে সাধারণ মানুষের দর্শন। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনাটা আগে হোক, তারপর আলোচনার শেষে আমরা আরো কিছু বিষয় নিয়ে, প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি অরূপদাকে শুরুতে 2-1 মিনিট কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি নতুন করে কিছু আমি বলতে পারবো না সেরকম কিছু, মানে বাঙালি বলতে কাদের বোঝায়, কি বোঝায়, এইটা নিয়ে একটা কথা উঠতেই পারে। তা আমার নিজের ধারণা যে যার মাতৃভাষা বাংলা, মাতৃভাষা শব্দটা ব্যবহার করলাম, তাকেই বাঙালি বলা যেতে পারে। বাঙালির ইতিহাস নিয়ে অনেক গবেষণা হয়েছে। তা আমার মনে হয় যে খুব ভালো হয় যে ডক্টর হোসেন যদি শুরু করেন আলোচনাটা এবং তার দৃষ্টিভঙ্গি থেকে পুরো ব্যাপারটা বলেন, তারপরে আমাদের যে সমস্ত কোয়েরিজ গুলো থাকবে বা যে সমস্ত অস্পষ্টতা থাকবে সেগুলো আমরা তখন আলোচনা করতে পারি। ধন্যবাদ অরূপদা। আমি ডক্টর আজমল হোসেনকে অনুরোধ করছি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ অভিজিৎ দা। শুভ সন্ধ্যা সকলকে। তো প্ল্যাটফর্মের সকল উদ্যোক্তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকেও তাদের উপস্থিতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ। এর আগে প্ল্যাটফর্মে বেশ কিছুদিন ধরে প্রত্যেক বক্তাই অত্যন্ত সময়োচিত কিছু বিষয়ে বলে গেছেন। তাদের কথাগুলো আমি অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনেছি। এই শেষ দিন অরূপদার কথাগুলো, অরূপদার, অঞ্জনদার কথাও খুব মন দিয়ে শুনেছি। তো প্রত্যেকের বক্তব্যই আমাকে উপকৃত করেছে। তো আজকে তাদের একজন হিসেবে নিজেকে এখানে পাওয়াটা আমার কাছে এক পরম সৌভাগ্য। ও বিদ্যুৎদা এবং অভিজিৎদার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে প্ল্যাটফর্মে এই ভূমিকায় উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার বিশ্বাস আমরা এই বিষয়টাতে একমত হব যে আজকে আমাদের বাঙালি সমাজ একটা গভীর সংকটের সম্মুখীন। তো আমার আজকের বক্তব্যের উদ্দেশ্য এইটা দেখে নেওয়ার চেষ্টা করা যে সেই সংকটের প্রকৃতিটা ঠিক কেমন এই মুহূর্তে, তার মূল উপাদানগুলি কি কি এবং কেন সেগুলো দেখা দিয়েছে, আর সেগুলো থেকে উত্তরণের কোনো পথ আমরা খুঁজে নিতে পারি কিনা। এখানে আমার বক্তব্যকে যে 3টি বিষয়ে ভাগ করা হয়েছে, সেই বিষয়গুলোর একটি আরেকটির সঙ্গে এমনভাবেই সম্পর্কিত যে একটা নিয়ে বললে অন্যটি অবধারিত কারণেই চলে আসবে। আর এমনিতেও এই 3টি বিষয়কে নিয়েই তো একটি জাতির সত্তা। তো সত্যি কথা বলতে একটি জাতির ধর্ম, সমাজ ও দর্শন নিয়ে সার্বিকভাবে বললে হয়তো সেই জাতির বিষয়ে আর বিশেষ কিছু বলার বাকিই থাকে না। কিন্তু এই সীমিত সময়ের মধ্যে তা তো আর করা সম্ভব নয়। আর তাছাড়া সবকটা পরিসরে আমারও অবাধ বিচরণ নেই। তো কাজেই যেটা এই মুহূর্তে চেষ্টা করতে পারি সেটা হলো আমাদের বাঙালি সমাজ ও সংস্কৃতির যে কিছু সংকট সাম্প্রতিক কালের বিভিন্ন সময়ে পর্যবেক্ষণে এসেছে, সেগুলোর কয়েকটা তুলে ধরার একটা প্রাথমিক প্রয়াস করতে পারি। আর একটা সুস্থ বাঙালি সমাজের ভিতটা ঠিক কোন কোন জায়গায় নড়বড়ে হতে চলেছে সেই বিষয়গুলো আমাদের মাঝে মাঝেই ঝালিয়ে নিতে হয়। আর আমার আজকের বক্তব্যকে ঠিক সেই রকম একটা প্রয়াস বলে ধরে নিতে পারেন। যাই হোক, আমি শুরু করছি বাঙালির ধর্ম দিয়ে, তারপর দেখি ঠিক কোথায় গিয়ে আমরা পৌঁছই। তো বাঙালির ধর্ম কি? সমাজতত্ত্ব হোক বা নৃতত্ত্ব হোক, ধর্ম বলতে যা বোঝায় তা প্রাতিষ্ঠানিক ধর্মতত্ত্ব নয়। বিজ্ঞানে যেমন হাইড্রোজেন, অক্সিজেনের ধর্ম আমরা পড়ি, সেই আসল ধর্ম। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বাঙালির ধর্ম মানব সমাজের যা ধর্ম তাই হওয়ার কথা, সেটা হলো মানব ধর্ম। আর বাঙালির সেই ধর্মের একটি প্রধান উপাদান হওয়ার কথা বাঙালির ভাষা।
যে ভাষার জন্য অসংখ্য বাঙালি নিজেদের প্রাণ বাজি রেখেছিলেন, আর তাদের অনেকেই এই ভাষার জন্য প্রাণ দিয়েওছেন। আবার আজকের দিনেও অনেকেই এই ভাষাকে জড়িয়েই অস্তিত্ব সংকটে ভুগছেন। তো কিরকম অস্তিত্ব সংকট তাতে আসছি পরে। তো এই ভাষাই তো আমাদের এমন একটা পরিচিতি দিয়েছে যার ভিত্তিতে আমরা জানতে পারি, মানতে পারি, বলতেও পারি যে বাঙালির মূল পরিচয়, বেসিক আইডেন্টিটি হিন্দুও নয়, মুসলিমও নয়, বা অন্য যে কোনো মতাদর্শ ভিত্তিক পরিচয় হোক, তার কোনোটাই নয়। সেই পরিচয়টা শুধুই বাঙালি। আমাদের এই বাঙালি সত্তা আর্যপূর্ব কাল থেকে আজকের এই সময় পর্যন্ত একটা রূপান্তরিত সত্তা। এই রূপান্তর প্রক্রিয়ায় পথ পরিক্রমায় আমরা কখনো অস্ট্রিক বা দ্রাবিড় বা আর্য বা বৌদ্ধ বা সুফি বা কখনো রাজা রামমোহন রায়ের ব্রাহ্মবাদের দ্বারা বা আরো অনেক মতাদর্শের দ্বারা নিজেদের মননের উৎকর্ষতা বৃদ্ধি করেছি। তো এত কিছুর পরও কিন্তু আমরা থেকে গেছি বাঙালি। অন্য কোনো পরিচিতি কখনো একে ছাড়িয়ে যেতে পারে না। তো আজকে আমরা যারা নিজেদেরকে সবকিছুর আগে বাঙালি ভাবি, আমরা বিশ্বাস করি সাম্যবাদে, অর্থাৎ সকল মানুষ সমান। এই সম অধিকারের সমনীতির ভিত্তিতে বাঙালি রীতি এবং ঐতিহ্যগত সকল কার্যক্রম, তো এই কার্যক্রমের গতি প্রকৃতিকে আরো সমুন্নত রাখতে একটি সংহতির সবসময় প্রয়োজন হয়। তো এই প্রয়োজন থেকেই 52 সালের ভাষা আন্দোলন, এই প্রয়োজন থেকেই 71 সালের মুক্তিযুদ্ধ, আর মাঝামাঝি সময়ে 60-এর দশকে ঈশানবঙ্গে যে ভাষা আন্দোলন আমরা দেখেছি, সেটাও এই সংহতির প্রয়োজন থেকেই। এবার আসি বাঙালির ধর্মের বা ধর্ম সংস্কৃতির যে সংকটগুলো আছে, সেগুলো আজকের দিনে ঠিক কোথায় সেটা দেখতে। একটা সংকটের জন্ম দিয়েছি আমরা বাঙালিরা নিজেদের সম্প্রদায় ভিত্তিক পরিচিতিকে, অর্থাৎ কমিউনাল আইডেন্টিটি যেটা বলি আমরা, সেটাকে চিরকাল আমরা নিজেদের ধর্ম বলে স্বীকৃতি দিয়ে, যে পরিচিতি দিয়ে শুধুমাত্র একজন মানুষের সম্প্রদায়কে চেনা যায়, সেই পরিচিতির সঙ্গে মানুষের ধর্মকে আমরা গুলিয়ে দিয়েছি। আর এতটাই গুলিয়েছি যে আজকাল তার মানে স্বাভাবিকীকরণ প্রায় সম্পূর্ণ। যদিও এই সমস্যাটা হয়তো আমাদের বাঙালিদের ইউনিক নয়, এই সমস্যাটা যুগ যুগ ধরে এই উপমহাদেশে আমরা দেখে এসেছি। তো বাঙালি সমাজে এর প্রবণতা সাম্প্রতিককালে অনেক বেশি করে দেখা যাচ্ছে। আমি হিন্দু, আপনি মুসলমান, এইসব পরিচিতি বাঙালির মুখ্য পরিচয় হওয়ার কথা ছিল না, বা বাঙালির ধর্মীয় পরিচিতি হওয়ার কথা ছিল না। তো এই প্ল্যাটফর্মের একেবারে সর্বপ্রথম আলোচনাটিতে বক্তা বর্তমান সমাজে সহমর্মিতার প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে একটা কথা বলেছিলেন যে একজন মানুষের ধর্ম কখনো তার পূর্ণাঙ্গ পরিচয় হতে পারে না। অর্থাৎ একজনের ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে জড়িয়ে যে পরিচিতি রয়েছে, যেটাকে বক্তা তার নিজের ভাষায় ধর্ম বলেছেন, সেটা কখনো তার পূর্ণাঙ্গ পরিচয় বা মুখ্য পরিচয় হতে পারে না, বা সেটাকে হতে দেওয়াও যায় না। যদি তা হয় তাহলে আমরা একটা সুস্থ সমাজ আশা করতে পারি না। আমি তার বক্তব্য থেকে কিছুটা এগিয়ে গিয়ে বিষয়টিকে আরো একটু পরিষ্কারভাবে বুঝতে চাইছিলাম যে ধর্মকে আংশিকভাবে বুঝলেও কিন্তু আমরা একটা সুস্থ সমাজ আশা করতে পারি না। মানুষের সবকটা উপাদান নিয়েই তো ধর্ম, আর সেটাই প্রকৃত অর্থে মানব ধর্ম। আমরা ধর্মনিরপেক্ষ সমাজ গড়তে গিয়ে বারবার কেন হোঁচট খাই? তার কারণ আমরা প্রথাগত ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে নামছি ধর্মের একটা আংশিক ধারণা নিয়ে। স্বাভাবিক কারণে এই ধারণা নিয়ে আজকের দিনে এই বহু চর্চিত যে ধর্মান্ধতা বা সাম্প্রদায়িকতা রোধ করা সম্ভব হচ্ছে না। মানব ধর্ম আমাদের কাউকে হিন্দু বা মুসলমান নামক গণ্ডিতে থাকতে বাধ্যও করে না, বা এই পরিচয় নিয়ে থাকতে বাধাও দেয় না, যদি আমরা সেই ধর্মকে তার পূর্ণতা সমেত, অর্থাৎ ইন টোটালিটি বা হলিস্টিক্যালি আত্মস্থ করতে পারি। তো
সবচেয়ে বড় কথা হলো তখন তো ধর্মনিরপেক্ষ সমাজ গড়ার প্রয়োজনীয়তাই থাকবে না, কারণ একজন মানুষের তখন বুঝতে সমস্যা হবে না যে সে হিন্দু হোক বা মুসলমান হোক বা তার প্রথাগত বিশ্বাস যাই হোক, তার ধর্ম কিন্তু একটাই, মানবতা ও মানব ধর্ম। তো এটাকে আমি প্রথাগত ধর্ম বা ধর্মান্ধতা প্রসূত যে সাম্প্রদায়িকতা নিয়ে বাঙালির যে সংকট বারবার দেখা দেয়, তার থেকে উত্তরণের একটা পথ হিসেবে দেখি। আমাদের কেউ কেউ ধর্মের গতানুগতিক ধারণা আর তৎসংলগ্ন ধর্মান্ধতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে নিজেদেরকে বড্ড তাড়াতাড়ি নাস্তিক ঘোষণা করে ফেলেন। মনে হয় না তাতে কাজের কাজ কিছু হয়। নিজেদেরকে নাস্তিক বলে দাবি করলেই কিন্তু আমরা ধর্মহীন হয়ে যাই না? যদি তাই হতো তাহলে একজন স্বঘোষিত নাস্তিক কখনো অন্যায় বা অবিচারের বা এক কথায় বলতে গেলে কোনো অধর্মের বিরুদ্ধাচরণ করতেন না, প্রতিবাদও করতেন না। অনেক সময় দেখা যায় অনেক স্বঘোষিত নাস্তিক অনেকের চেয়ে অনেক বেশি ধার্মিক, কেননা তারা কোনো অন্যায় দেখলে অনেকের চেয়ে অনেক আগেই প্রতিবাদে নামেন। কেউ বিপদে পড়লে অনেকের আগেই তারা সাহায্যের হাত বাড়ান। শুধু নিজের পরিচিতির সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক আচার আচরণগুলিকে গুরুত্ব দেন না, সে নামাজ পড়াই হোক বা পূজা পার্বণই হোক। কিন্তু তাদের উপর অভিযোগ আনার আগে তারা কেন এমনটা করেন সেটা আমাদেরকে বুঝতে হবে। আমার আওয়াজটা হঠাৎ কমে গেলে মনে করিয়ে দেবেন, যদি ভয়েস ল হয়ে যায় খেয়াল থাকবে না আমার। যাই হোক, এই সমাজে ঠিক আছে একদম সব সময় একটি অংশ থাকে যার সহজাত প্রবৃত্তি হয় কিভাবে সে আরেকজনকে অন্য হিসেবে দেখবে, আদারাইজেশন করে দেখবে এই লোকটা অথবা এই সকল লোকজন অন্য জায়গার, অন্য সম্প্রদায়ের, অন্য মতাদর্শে, অথবা ক্ষমা করবেন মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে সে অন্যজন। তো সেই কল্পিত অন্যজনের বা অন্য সম্প্রদায়ের জীবনধারা, বিশ্বাস ও সংস্কৃতির প্রতি ঘৃণা এবং তাচ্ছিল্যপূর্ণ আচরণ দেখে কিছু সংখ্যক সাম্যবাদী বা মানবতাবাদী মানুষ নিজেদের সম্প্রদায়ের প্রতিও একটা বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করে দেন। কিন্তু ধর্মকে হোক বা নিজের সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে আমাদের যে পরিচিতি তৈরি হয়, সেই পরিচিতিকেই হোক, কোনোটাকেই নস্যাৎ করে কখনো কি অধর্মকে প্রতিহত করা যায়? আমার অন্তত তা মনে হয় না। আমার তো মনে হয় আমরা নিজেদের ধর্মের ধারণাকে একটা আংশিক এবং সংকীর্ণ সংঘাতে আবদ্ধ রেখে দিয়েছি বলেই আজকের এই তথাকথিত ধর্মান্ধতা এবং ধর্মান্ধতাকে কেন্দ্র করে একটা চরম সাম্প্রদায়িকতা দানা বাঁধতে শুরু করে। আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা বা প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপই হওয়া উচিত ধর্ম সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা, বা সর্বার্থে যে ধারণাটি আংশিক নয় সম্পূর্ণ সেটাতে এসে অবস্থান করা। ধর্মকে শুধুমাত্র নিজের একটি সংকীর্ণ পরিচিতি এবং সেই পরিচিতির সঙ্গে জড়িয়ে থাকা ক্রিয়াকর্মের মধ্যে সীমিত রাখা হয় বলেই ধর্ম নিয়ে যাবতীয় বিভ্রান্তি। আমার সমমনস্ক বা সমধর্মী অনেকেই প্রায় জিজ্ঞাসা করেন, আপনাদেরকেও হয়তো জিজ্ঞাসা করবেন, যে মোটামুটি সকল ধর্মগ্রন্থই তো মানবতার কথা বলে, কিন্তু তবু কেন এই হিংসা, এই হানাহানি, এই পারস্পরিক ঘৃণা বিদ্বেষ? আমি বিষয়টা এইভাবে বুঝতে চেষ্টা করি বা তাদেরকেও বোঝানোর চেষ্টা করি যে মানুষের ধর্ম তো মানবতা, তাই হয়তো এইসব গ্রন্থ মানবতার কথা বলে। কিন্তু মানুষ এই মানবতাকে নিজের ধর্ম বলে না মেনে শুধুমাত্র তার একটা আংশিক পরিচিতিকেই নিজের ধর্ম বলে মনে করে। ঠিক এখানেই হয় উৎপত্তি হয় বিপত্তির। অর্থাৎ যারা প্রকৃত অর্থে ধার্মিক তারা এই হানাহানি, পারস্পরিক বা ঘৃণা বিদ্বেষ বা কে প্রশ্রয় দিতে পারেন না, কেননা তাদের মনে সেই কল্পিত অন্যজনের বসবাস নেই। তাদের কাছে জাতি বিদ্বেষটা মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, পারস্পরিক ঘৃণাটাও হিন্দুর প্রতি মুসলমানের
বা মুসলমানের প্রতি হিন্দুর নয়, মানুষের প্রতি মানুষের ঘৃণা। আমার দৃঢ় বিশ্বাস মানবতা যে বাঙালির ধর্ম বা মানুষের ধর্ম, এই সহজ সত্যটাকে স্বীকার করার এবং ব্যবহারিক জীবনে তার প্রয়োগ করার প্রয়োজনীয়তাটা আমরা যত তাড়াতাড়ি সার্বিকভাবে পূর্ণতার সঙ্গে সামগ্রিকভাবে উপলব্ধি করতে পারবো, আমাদের এই প্রথাগত ধর্মীয় সংকটকে আমরা তত সহজে কাটিয়ে উঠতে পারবো। আর এই দৃষ্টিভঙ্গিটা যুক্তিসঙ্গত, কারণ এতে একজন মানুষের ধর্ম এবং বিজ্ঞান চেতনার মধ্যে কোনো সংঘাত হওয়ার সুযোগ থাকে না, বরং নিজের ধর্ম এবং বিজ্ঞান চেতনার মধ্যে একটা সমন্বয়ের সুযোগ তৈরি হয়। কেননা মানবতা তো বৈজ্ঞানিক বুদ্ধির বাইরে কিছু নয়। আমাদের বিজ্ঞান মনস্কতা আর ধার্মিকতার সমন্বয় যত তাড়াতাড়ি একটা সামগ্রিক রূপ ধারণ করবে, বাঙালির এই ধর্মীয় সংকটকে আমরা তত সহজে কাটিয়ে উঠতে পারবো। এখানে বাংলা বলতে আমি সম্পূর্ণ বাংলাকে ধরেই বলছি, যেখানে ঈশানবঙ্গ রয়েছে, পূর্ববঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। আর বাঙালি বলতে বিশ্বজোড়া যে বাঙালি সমাজ রয়েছে, যে সকল বাঙালি সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তাদের সবাইকে ধরে বলছি। এবার আসছি পরবর্তী অংশে, বাঙালির সমাজ। এতক্ষণ যে বাঙালির ধর্মের কথা বললাম, তা তো সমাজেরই কথা, সমাজ থেকে আলাদা কিছু নয়। তো এখন যা বলতে যাচ্ছি তাও সমাজেরই কথা, তবে এখানে বাঙালির সমাজের কিছু বৈশিষ্ট্যের কথা বলতে চাই, যেগুলোর সঙ্গে শেষ অর্থাৎ বাঙালির দর্শন তার একটা যোগ রয়েছে। ঠিক এইভাবেই এই আলোচনার একটি অংশের সঙ্গে পরবর্তী অংশের একটা অগ্রগামী সংযোগ, ফরওয়ার্ড লিঙ্কেজ আশা করি থাকবে। তবে শুরু করার আগে চেষ্টা করছি বাঙালি সমাজের বা জাতির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, যা কিনা বাঙালির জাতিগত পরিচিতির একটা অন্যতম উপাদান, তার উল্লেখ করে শুধু একবার ছুঁয়ে যাব। নৃতাত্ত্বিক সূত্রে বাঙালি একটি মিশ্র জাতি। মানুষের মহাজাতি সত্তার কম বেশি মিশ্রণ ঘটেছে বাঙালি জাতিতে। মহাজাতি সত্তা বলতে এখানে বলা হচ্ছে নেগ্রিটো, প্রোটো অস্ট্রেলয়েড, দ্রাবিড়ীয়, মঙ্গোলীয় এবং সর্বোপরি ককেশীয়। এই বিষয়টি নিয়ে মূল খুব বিস্তারিত আলোচনায় যাওয়ার সময় এখন নয়, শুধু এই কথাটাই বলার যে নৃতাত্ত্বিক সূত্রে আমরা বাঙালি একটি মিশ্র জাতি। এবার যা আমাদের আলোচনা যে উদ্দেশ্যে হচ্ছে, তার সঙ্গে সঙ্গতি রেখে বাঙালি সমাজের আরো কিছু বৈশিষ্ট্যের উপর আলোকপাত করার চেষ্টা করা যায়। তার এমনই একটি হলো বাঙালির মধ্যপন্থা। বাংলা অর্থাৎ অবিভক্ত বাংলা ঐতিহাসিকভাবেই মধ্যপন্থায় বিশ্বাস করে এসেছে। মধ্যযুগে শ্রী চৈতন্যের সময় থেকেই হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ই মধ্যপথ অবলম্বন করে আসছে। এই মধ্যপথ বা মধ্যপন্থার বৈশিষ্ট্যই হলো এটা পরমত সহিষ্ণু। উগ্র প্রতিক্রিয়াশীলতা, ধর্মান্ধতা এই মধ্যপন্থার বাঙালি সমাজ প্রায় সবসময় প্রত্যাখ্যান করে এসেছে। কিন্তু যে কোনো সমাজের মতো বাঙালি সমাজেও রক্ষণশীল, প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীলদের মধ্যে দ্বন্দ্ব বহুকাল থেকেই ছিল। সব রকম সংকীর্ণতা মুক্ত খুবই উদার মানুষ যেমন আমাদের সমাজে সবসময় ছিলেন, তেমনি প্রথাগত ধর্মীয় ব্যাপারে অতি অসহিষ্ণু ও সংকীর্ণ মানুষও ছিলেন। তো প্রথাগত ধর্মের নামে হাতাহাতি, মারামারি মাঝে মধ্যেই হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এইসব বিপুল আকার ধারণ করার আগেই মানবতাবাদ বাঙালির চিন্তা চেতনায় প্রভাব ফেলেছে। সেই মধ্যযুগে ইউরোপে যখন খ্রিস্টান ও ইহুদিরা রক্তারক্তি করছে, তখন বাঙালি সাধক কবি ঘোষণা করেছেন কি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো ইউরোপীয় মানবতাবাদী দর্শন আমরা অনেক পরে পাঠ করতে শুরু করেছি, সম্ভবত 150 বছর বা তার কাছাকাছি সময় থেকে। কিন্তু মানবতাবাদের চর্চা আমরা করছি শত শত বছর ধরে। সকল প্রথাগত ধর্মের অনুসারী বাঙালি তার নীতিবোধ ও ন্যায়পরতা পশ্চিমের মিল, বেন্থাম, হেগেল এদেরকে পাঠ করে কিন্তু শেখেনি।
বাঙালি তার মানব ধর্ম বা প্রেম ধর্ম কোনো বিশেষ শিক্ষকের কাছেও শিখেনি, তারা এই মাটি থেকেই শিখেছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে বাঙালি তার বাংলারই কিছু মনীষী আমাদের এই পথটাকে প্রশস্ত করতে অবদান জুগিয়েছেন। যদিও এই বাংলার মাটিতেই কিছু দুর্বৃত্ত ও নীতিবোধহীন দুশ্চরিত্র মানুষ চিরকাল ছিল, কোনো কোনো সময় তারা সংখ্যায় কিছু বেশি ছিল বটে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা প্রাধান্য পায়নি। আর ঠিক এই কারণেই আজকের দিনে দাঁড়িয়েও হয়তো আমরা একটু হলেও আশাবাদী থাকতে পারি। এই পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের আরেকটি বৈশিষ্ট্য হয়তো আমরা অন্য কোথাও সচরাচর দেখতে পাবো না, সেটা হলো বিভিন্ন সাংস্কৃতিক এমনকি প্রথাগত ধর্মীয় অনুষ্ঠানেও বিভিন্ন সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি ঈশানবঙ্গের সন্তান। ঈশানবঙ্গের যে অংশটি বরাক উপত্যকা বা বরাকবঙ্গ নামে পরিচিত, সেখানেই আমার জন্ম। কর্মসূত্রে আমার ঈশানবঙ্গ থেকে এই পশ্চিমবঙ্গে আসা, বা জন্মভূমি থেকে কর্মভূমিতে আসা, তারপর এখানেই থেকে যাওয়া। আমার মনে পড়ছে না যে বঙ্গে আমি লালিত পালিত সেখানে এই পশ্চিমবঙ্গের মতো দুর্গাপুজোর আয়োজকদের মধ্যে মুসলমান সম্প্রদায়ের লোকের সক্রিয়তা দেখেছি বলে। এই পারস্পরিক মেলবন্ধনটা দুদিক থেকেই আমার পর্যবেক্ষণে এসেছে এই বঙ্গে। ঈদেও অমুসলমানদের অংশগ্রহণ দেখেছি, তারা কেউ হয়তো মসজিদে গিয়ে নামাজ পড়ছেন না বা মুসলমানেরা পুজোয় অঞ্জলি দিতে যাচ্ছেন না, কিন্তু বিভিন্নভাবে একাত্ম হয়ে রয়েছেন। আর এর সবটাই কিন্তু রাজনৈতিক কারণে নয়, স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে, অনেক হয় এখনো। অধুনা বাঙালি সমাজের সাধারণ মানুষ যে গোলামিমুক্ত ও উদার মধ্যপন্থী, তার আরেকটা প্রমাণ তারা বাংলার একটি অংশে প্রায় 4 দশকের কাছাকাছি সময় যাবৎ নারী নেতৃত্বকে সমর্থন দিয়ে আসছেন। এমন একটি পরিস্থিতিতে যেখানে মৌলবাদীরা অনবরত বলেছেন নারী নেতৃত্বের বিরুদ্ধে, মানুষ তা শোনেনি। কিন্তু দুর্ভাগ্য, তাদের সময়ই কিছু কিছু উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাইরের প্ররোচনায় মাথা চাড়া দেয়। আর এর রাজনৈতিক কারণ আছে, যা এখানে এই মুহূর্তে আলোচ্য নয়। তবে এই প্ররোচনাটা যে অধুনা বাঙালি সমাজের একটা সংকট, তা আমাদের ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে যে মধ্যপন্থী ও মানবিক বাঙালি সমাজে যদি হিংসার প্রসার ঘটানো হয় সংকীর্ণ স্বার্থে, তাহলে মানুষ পুড়বে, এবং যারা এটা ঘটাবেন তারাও পুড়বেন এই হিংসার আগুনেই। এই আগুন কাউকেই ছাড় দেবে না। সাম্প্রতিককালে বাঙালি সমাজের কিছু অচেনা চিত্র আমার পর্যবেক্ষণে এসেছে। এখানকার যেখানে রয়েছে সেখানকার বাঙালি সমাজের, সেগুলো এখানে বলাটা প্রাসঙ্গিক মনে করছি। আমি অন্য বঙ্গ থেকে এসে প্রায় 2 দশক পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি বলে কিছু ঋণাত্মক পরিবর্তন আমার বুঝতে একটু সুবিধে হয়েছে। যেহেতু নৃতত্ত্বের ছাত্র, যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, তাদের এথনোগ্রাফিটা বোঝার চেষ্টা করি। আর এই প্রক্রিয়াতেই 20 বছর আগেকার পশ্চিমবঙ্গের বাঙালি আর আজকের পশ্চিমবঙ্গের বাঙালির চিন্তা চেতনার কিছু তফাৎ আমার পর্যবেক্ষণে এসেছে। সমাজটির সাম্প্রদায়িকীকরণ হতে আমার এই কর্মজীবনেই আমি ধাপে ধাপে দেখেছি। কিভাবে হয়েছে তার একটা তৃণমূল স্তরের পর্যবেক্ষণের কথা এর আগে একজন বক্তা, ঘটনাচক্রে তিনিও একজন নৃতত্ত্ববিদ, খুব পরিষ্কার করে বলেছেন ঠিক কিভাবে এই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ একটা রাজনৈতিক চালিকা শক্তি হিসেবে প্রকাশ পাচ্ছে। খুব পরিকল্পনা মাফিক সাম্প্রদায়িক দাঙ্গাগুলো যেভাবে সংগঠিত হচ্ছে, তাতে একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের উপর ক্রমশ আস্থা হারাচ্ছে। আমি আমার কর্মস্থলে যাওয়ার পথে বিশেষ করে হ্যালো, আমি আজকে আবার একটা ওয়েবিনারে আমাকে ইনক্লুড করেছে, যেখানে আমি কথা বলছি, আমি পরে ফোন করছি।
আমি আমার কর্মস্থলে যাওয়ার পথে বিশেষ করে একটি শ্রেণীর মানুষ, যেমন অটো চালকদের সঙ্গে, ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার বা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট স্টাফের সঙ্গে খুব ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে কিছু জানার চেষ্টা করি। তো এরা আমার এথনোগ্রাফির প্রাথমিকতায় থাকে, কেননা এরা সরল মনের মানুষ হয়, তাদের অভিমত একেবারেই অকপট হয়। তো উদাহরণস্বরূপ একবার একজনকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এখানে জমি জমার দাম কিরকম ভাই? ও বললো, স্যার এখানে আপনি 20 লাখ টাকার কমে কাঠা পাবেন না। তো জমির দাম বেশি হলেও এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো একটাও মোহামেডান ফ্যামিলি আপনি এখানে পাবেন না। তো এটা হলো একটা দিক। অন্য দিক থেকেও আরেকটা উদাহরণ এখানে প্রাসঙ্গিক মনে করি। এই বাংলায় আমার এই দীর্ঘ কর্মজীবনে কোনো বাঙালি মুসলমান আমাকে গত বছর প্রথমবার আমি কোন এলাকায় থাকি সেটা জানার পর আমাকে বললেন, আশ্চর্য, এখানে তুমি কোনো মুসলমান নেই এখানে, তাও তুমি এখানে বাড়ি কিনলে? তো দুদিক থেকেই এইভাবে যে একটা ঘেঁটো তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে, এইরকম পর্যবেক্ষণের কথা কিন্তু এই মাটিতে অন্তত আজ থেকে বছর 20 আগে আমার কাছে মোটেই প্রত্যাশিত ছিল না। তো এই দুটি উদাহরণ কিন্তু বিচ্ছিন্ন ঘটনাও নয়। আরেকটা সংকট হলো, আরেকবার আমরা বাঙালিরা এখন একটা ভয়ঙ্কর আগ্রাসনের মুখোমুখি রয়েছি। ঠিক যেরকম চেষ্টা পাকিস্তানে হয়েছিল, যার মোকাবিলা করতে গিয়ে বাঙালি সমাজকে অনেক চড়া দাম দিতে হয়েছিল, সেই ইতিহাস সবার জানা। তাই এই বিষয়ে আমি মনে করি না খুব বেশি বাক্য ব্যয় করার দরকার আছে। শুধু এইটাই বলতে চাইছি যে একই রকম আগ্রাসন কিন্তু শুরু হয়েছে আবার, আর এবার খুবই পরিকল্পিতভাবে হচ্ছে। আর সেটা সম্ভব হচ্ছে কারণ আমরা নিজের ভাষাকে তার প্রাপ্য সম্মান দিতে পারছি না বা চাইছি না। অন্য ভাষা কেন আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে? তো ইংরেজি ভাষা একটা সংযোজক ভাষা হিসেবে আমাদেরকে শিখতেই হবে, তা শিখছি, আমরা শিখবো। হিন্দি যদি কেউ নিজের ইচ্ছেতে শিখতে চায় সে শিখুক, কিন্তু কোনো কিছুই আমাদের বাংলা ভাষাকে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে নয়। আমাদের কোনো ভাষার বিরোধী হওয়ার প্রয়োজন নেই, কিন্তু কখনো অন্য ভাষার আধিপত্য বা আগ্রাসন কাম্য নয়। আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় একই রকম আগ্রাসনের শিকার হয়ে বহু সংখ্যক বাঙালিকে নিরুপায় হয়ে সরকারিভাবে অসমীয়াকে তাদের মাতৃভাষা হিসেবে দেখাতে হয়েছিল। তাদেরকে অসমিয়া বা নিও অ্যাসামিস বলা হয়ে থাকে। তাদের এই অস্তিত্ব সংকট আজও রয়ে গেছে। আর রাজনৈতিক কারণে যেটা আজ একটা অন্যরকম মাত্রা নিচ্ছে, এদেরকে নিয়ে গোটা আসাম রাজ্যে বসবাসকারী বাঙালির আরেকটা বাড়তি সংকট হলো সর্বশেষ নাগরিকপঞ্জি, যেটা থেকে অন্যায়ভাবে বাদ পড়া অধিকাংশ মানুষই বাঙালি। এই আগ্রাসন কেন এত সহজভাবে হয়ে চলেছে এবং তার একটি প্রধান কারণ হলো বাঙালির একাংশের মধ্যে নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে সেই ঐক্য ততটা দৃঢ় নয় যতটা হওয়া জরুরি। আমি বারবার এই কথা বলতে চাই, অন্য ভাষার উপর আমাদের কোনো বিরূপ মনোভাব পোষণ করার প্রয়োজন নেই, আর কারোরই সেটা থাকা উচিত নয়। মার্জনা চাইছি, কারণ এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন থেকে কিছু উদাহরণ টানতে হচ্ছে। আমি বাঙালি ছেলে, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি একটা সময় অবধি, তারপর অবশ্য ইংরেজি মাধ্যমে বাকিটা পড়তে হয়েছে, যা আমার সমসাময়িক প্রায় সবাইকেই করতে হয়েছিল। আমার প্রয়াত বাবা অসমীয়া ভাষার শিক্ষক ছিলেন, আমার মা হিন্দি ভাষার একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তো আমাদের সমাজে থাকা আরো অনেকের জীবনের এইসব বাস্তব বা বৈচিত্র্য কিন্তু আমাদের বাঙালিত্বটাকে খর্ব করতে পারেনি, কারণ এর কোনোটাই আমাদের উপর চাপানো ছিল না, স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছিল এগুলো। আর আমি কেন দায়িত্ব নিয়ে বলছি যে ভাষা সংস্কৃতি নিয়ে বাঙালির ঐক্য আরো অনেক বেশি সুদৃঢ় হওয়া জরুরি, তার কারণ এর অভাবে আমাদের মধ্যে কিছু ভ্রান্তিমূলক আচরণকে আমরা
খুব সহজে প্রশ্রয় দিয়ে ফেলি। আরো কিছু উদাহরণ আসবে এখানে, তার কিছুটা ঐতিহাসিক আর কিছুটা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত। তো এইসব ভ্রান্তিমূলক আচরণের একটি আসে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা ভাষায় কিছু ভ্রান্তিমূলক শব্দচয়ন থেকে। এটা আগে তথাকথিত শিক্ষিত বাঙালিদের একাংশ যদিও করতেন, তার বিরূপ প্রভাব আগে এতটা হয়তো ছিল না। তো একটা কথা আশা করি আপনাদের সকলেরই জানা, যদিও সরাসরি আমার ব্যক্তিগত বিষয় নয়, কিন্তু স্পর্শকাতর তো বটেই। তাই আরেকবার দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে মার্জনা চেয়ে নিয়ে বলা উচিত মনে করছি, বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক আগেই বলেছিলেন বাঙালি এবং মুসলমানদের মধ্যে একটি ফুটবল প্রতিযোগিতার কথা। ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তের যেদিন প্রথম পরিচয় হয়, সেদিন শরৎচন্দ্র শ্রীকান্তের জবানিতে এই কথাটি লিখেছিলেন। যদিও বিভিন্ন সময়ে অনেকের ব্যাখ্যা ছিল এইরকম যে এখানে শরৎচন্দ্র ভাগলপুরের কথা উল্লেখ করেছিলেন, সেখানকার হিন্দুরা বাংলা ভাষাভাষী হলেও মুসলমানরা হিন্দি ও উর্দু ভাষাভাষী। এটা মেনেও নেওয়া যেত হয়তো। তো এইসব ব্যাপারকে বাঙালির কখনো সেই অর্থে বড় করে দেখার হয়তো প্রয়োজন ছিল না, কেননা বাঙালি জাতি হিসেবে এতটাই উদার ছিল যে এইসব ভ্রান্তি কোন রকম সংকট তৈরি করতে পারেনি, বা করলেও তা এতটা গভীর ছিল না, তাই হয়তো আমাদের তা জানা হয়নি। কিন্তু আজকের দিনেও আমরা অনেকেই কথা বলার সময় একই রকম শব্দচয়ন করতে থাকি, আর আজকের দিনে এটা বাঙালি জাতির কাছে কাম্য নয়। ব্যক্তিগত জীবন থেকে আরেকটি উদাহরণ দিতে বাধ্য হচ্ছি। আমি বাঙালি না মুসলিম, এই প্রশ্নটি আমি আজকাল এই বাংলা থেকেই শুনি বাঙালিদের কাছে। আর আমার এই অভিজ্ঞতা কিন্তু বাঙালির দুটি সম্প্রদায়, হিন্দু ও মুসলমান, উভয়ের থেকেই প্রাপ্ত। তো এটা আরেকবার ভাবিয়ে তুলছে যে বাঙালির অবচেতনে হয়তো এখনো শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের সেই বাক্যটি খেলা করে যায়, স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। তো একটা কথা শুনতে খুবই খারাপ লাগবে, কিন্তু আজকে এই কথাগুলো আর খুব বেশি রইয়ে সইয়ে বলে হয়তো আমরা সংকট কাটিয়ে উঠতে পারবো না বলে আমার মনে হয়। তো বাঙালি জাতির একাংশ দুটি মূল সম্প্রদায়ের একটিকে বাঙালি বলে এখনো ভাবেন না বা স্বীকৃতি দিতে চান না। কিছু কিছু ক্ষেত্রে এগুলোর এতটাই স্বাভাবিকীকরণ হয়ে গেছে যে আমাদের এখন আর কোনো অপরাধ বোধই হয় না। তো উদাহরণস্বরূপ কিছু স্বনামধন্য শিল্পীর প্রশংসা বাঙালির একাংশ এইভাবে করেন। রিজওয়ানা চৌধুরী বন্যা, আনিসুর রহমান সিনহা এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত করেন যে মনেই হয় না উনি মুসলমান, একেবারে বাঙালিদের মতো। তো বুঝতেই পারছেন বিপত্তিটা কোথায়। এবার শেষ অংশে এসে পৌঁছে গেছি। তবে আগে বলে রাখি, দর্শন শাস্ত্রে আমার পাণ্ডিত্য নেই। সেটা একটা কারণ যার জন্য আমি এই আলোচনা এই শেষ অংশটাকে খুব বেশি তাত্ত্বিক পর্যায়ে নিয়ে যেতে চাইবো না, আর তাতে এমনিতেও বিশেষ কিছু লাভ হওয়ার বলে মনে হয় না আমার। কেননা আমার আজকের এই বক্তব্যের মূল উদ্দেশ্য বাঙালির বর্তমান কিছু সামাজিক, সাংস্কৃতিক বা অস্তিত্ব সম্বন্ধীয় সংকট ও সেগুলো থেকে মুক্তির পথ খুঁজে দেখা। সেই উদ্দেশ্য মাথায় রেখে যথাসম্ভব বিতর্ক এড়িয়ে দু একটি বিষয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, কেননা এই সন্ধিক্ষণে যে বিতর্কে জড়িয়ে আমরা কোনো সমাধান খুঁজতে পারবো বলে মনে হয় না। যাই হোক, ফিরে আসছি মূল বিষয়ে। তো বাঙালির দর্শন নিয়ে কথা বলতে গেলে এই সমাজের আরেকটি বৈশিষ্ট্যের উল্লেখ করতেই হবে, যেটা হলো বাঙালিরা উদার, বিশ্লেষণ ধর্মী এবং সর্বোপরি সমন্বয় ধর্মী। উদারনীতি হলো বাঙালি দর্শনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং বাঙালিদের চিন্তা চেতনায় বিভিন্ন মতবাদের সমন্বয় ঘটেছে। বাঙালির দর্শনে সমন্বয় ঘটেছে ভাববাদের সঙ্গে বাস্তববাদের, জ্ঞানের সঙ্গে ব্যক্তির। এই মাটিতে হাজার বছর ধরে যেমন সাধু সন্তরা আধ্যাত্মিক সাধনা করেছেন, কাউকে হিংসে করেননি,
তা সে যে মতাদর্শেরই হোক, তেমনি শত শত বছর ধরে পীর ফকির সুফিদের আস্তানায় নামাজের সময় মানুষ জামাতের কাতারে দাঁড়িয়ে গেছেন, অন্য সময় ভক্তিমূলক বা মারফতি গান গেয়েছেন, যার যেমন খুশি, সাধারণত কেউ বাধা দেয়নি। লালন ফকির শাস্ত্রীয় অনুশাসনের বাইরে গিয়ে অপ্রথাগতভাবে স্রষ্টা ও মানুষের মহত্ব প্রচার করেছেন, তাকে সাধারণ মানুষ শ্রদ্ধা করেছে এবং তার গান হিন্দু মুসলমান সবার কণ্ঠেই গীত হয়েছে। তো মানবতা যে বাঙালির দর্শনের মূল ভিত্তি, তা আমরা অন্তত দুটি ধারার সমন্বয় থেকে খুব পরিষ্কার দেখতে পাই। একটা বৈষ্ণব দর্শন, অন্যটা সুফি দর্শন। আরো অনেক আছে, সেগুলোতে মানে যাচ্ছি না আমি। তো চৈতন্যদেবের আবির্ভাবের প্রাক্কালে তৎকালীন বাংলার পরিমণ্ডলে একটা শূন্যতা বিরাজ করছিল। সেই শূন্যতা ছিল অখণ্ড উদার মানবতার প্রশ্নে। প্রচলিত সামাজিক ও ধর্মীয় ভাবাদর্শের বিরুদ্ধে একটা বিদ্রোহ দানা বাঁধছিল। এইসব কারণে জাগতিক ও আধ্যাত্মিক অবস্থানকে টিকিয়ে রাখতে একটি ভাব বিপ্লবের আবশ্যকতা স্পষ্ট হয়ে পড়েছিল। এরই পথ ধরে আবির্ভূত হন শ্রীচৈতন্যদেব তাঁর নব্য বৈষ্ণব দর্শন নিয়ে। এই ধর্মদর্শন ভক্তির জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় সমকালীন বাঙালি সমাজ ও সংস্কৃতির অঙ্গনকে। ভক্তির বাঁধনে বাঁধা পড়ে বাঙালি জাতির যে অখণ্ড রূপ নেয়ার পরিবেশ তৈরি হয়, সেই অখণ্ডতায় সাম্প্রদায়িক সংকীর্ণতা ছিল না। মধ্যযুগে বাঙালি সমাজে যখন প্রচন্ড অন্তর্দ্বন্দ্ব চলছিল, সমাজপতিরা জাত বিচারের প্রশ্নে সচেতন ছিলেন। সাধারণ মানুষের অনেক ক্ষেত্রে প্রত্যক্ষ কোনো অধিকার ছিল না। সেই সময়কালেই শ্রীচৈতন্যদেব উদারতার মধ্য দিয়ে এমন একটি সাম্যের ধারণাকে প্রতিষ্ঠিত করতে চাইলেন যে তার ডাকে সমাজের বেশিরভাগ নিঃসহায় মানুষ, বেশিরভাগ পিছিয়ে পড়া মানুষ সাড়া দিয়েছিলেন। তো এবার আমরা যদি এই দুটি ধারার সমন্বয় বুঝতে চাই, তাহলে দেখতে হবে যে চৈতন্যদেবের আগে অখণ্ড বাংলায় খুব ধীর গতিতে হলেও 11 শতক থেকেই সুফিদের মাধ্যমে ইসলাম প্রচারিত হতে থাকে। বাংলায় নিম্ন শ্রেণীর মানুষ যারা এতদিন খুব সীমিত সামাজিক অধিকার এবং নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারা সাম্যের বাণী বয়ে আনা সুফিদের দেখে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হন। অন্তত অপেক্ষাকৃত ভালো আশ্রয়ের জন্য হলেও তারা ধীরে ধীরে মুসলমান হতে থাকেন। তো এবার দেখা যাক সুফিদের প্রচারণার ধরন বা সুফিয়ানা তরিকা যাকে বলা হয়, তা ঠিক কেমন ছিল। এই সুফিয়ানা তরিকা হলো সুফি সাধকদের প্রেম ধর্ম প্রচারের পন্থা। ইসলামের প্রসারের জন্য যে অতি বিতর্কিত অস্ত্রশক্তির কথা বারবার বলা হয়ে থাকে, তার কিন্তু বাংলার ধর্ম সংস্কৃতির ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি। তবে তৎকালীন বাংলার সমাজ সুফিদের এই প্রেম শক্তিকে সেভাবে প্রতিরোধ করেনি। যেখানেই সুফিয়ানা তরিকাতে ইসলাম প্রচার করা হয়, সেখানেই ইসলামের প্রভাব পড়ে ইসলাম প্রসারিত হয়। তখন দেখা গেল যে সমাজে সুফি প্রচারণায় প্রসারিত ইসলামের উদারতা ও সাম্যের সমান্তরালে একই স্রোত প্রবাহিত করা গেলে তৎকালীন সামাজিক সংকট হয়তো প্রতিহত করা সম্ভব। একটু তলিয়ে দেখলে আমরা জানতে পারি যে চৈতন্যদেবের অভিনব ধর্মাচরণ, যে কীর্তন বা নাম সংকীর্তনের উৎস পাওয়া যায় সুফি ধারার আরাধনার ভেতর। সুফিদের হালকা জিকির অর্থাৎ ঈশ্বরের নাম জপ বা সামা, অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর প্রেমের প্রকাশ, স্পষ্টতই নাম সংকীর্তনের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। জাত সম্প্রদায় নির্বিশেষে সুফিদের খানকায় এসে একসঙ্গে বসে খাবার খাওয়া এবং ঈশ্বর আরাধনা যেমন নিগৃহীত মানুষকে ইসলামের প্রতি উৎসাহিত করতে থাকে, সেই একই আকর্ষণের ক্ষেত্র গড়ে ওঠে যখন শ্রীচৈতন্যদেবের নব্য বৈষ্ণব দর্শন নতুন ভাব বিপ্লব নিয়ে উপস্থিত হয়। সমাজ ও ধর্মক্ষেত্রে কীর্তন একটি অনুকূল
প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে অবস্থান গ্রহণ করে। আরো পরিষ্কারভাবে বলতে হয়, ইসলাম যখন অখণ্ড বাংলায় দ্রুত প্রসারমুখী, তখনই চৈতন্যদেবের আবির্ভাব। তার প্রভাবে কিছুকালের জন্য বাঙালির অন্য সব চিন্তা চেতনা যেন ভেসে যায়। ইসলামের যেসব বৈশিষ্ট্য নিপীড়িত অবজ্ঞাত জনগণকে আকৃষ্ট করেছিল, এর সবই চৈতন্য মতবাদে গৃহীত হয়। যেমন মানুষে মানুষে সমতা, মিত্রতা ও ভ্রাতৃত্বের অঙ্গীকার, মানুষের স্বাধীনভাবে আত্মবিকাশের ও আত্মবিস্তারের অধিকার, বর্ণভেদ, জাতিভেদ কিংবা সম্পদ ভেদে মানুষের মর্যাদার তারতম্যের অস্বীকৃতি, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কের মূল সূত্ররূপে প্রীতির স্বীকৃতি, অসবর্ণ বিবাহ ইত্যাদি। তো বলাই বাহুল্য, এই দুটি ধারার সমন্বয় দুটি সম্প্রদায়কেও জুড়ে রেখেছিল। হয়তো আজকের এই সংকটকালেও পারত, যেটার এখন খুবই প্রয়োজন। কিন্তু আজকে বাঙালির দুটি সম্প্রদায়ের মধ্যে এত হানাহানি, হিংসা, বিদ্বেষ কেন? সেটা একজন গড়পড়তা মানুষ খুবই উপরে উপরে একদম সুপারফিশিয়ালি বুঝছেন, বা তাকে এইভাবে বোঝানো হচ্ছে, বা তিনিও অন্যকে বোঝাতে চাইছেন। কখনো কখনো অত্যন্ত দায়সারা ভাবে ধর্মের ভিত্তিতে দেশভাগের গল্প শোনানো হয়, ঠিক নেকড়ে আর ভেড়ার গল্পের মতো। কিন্তু বাঙালি জাতিটি কবে থেকে কিভাবে দুটি সম্প্রদায়ে বিভক্ত হতে শুরু করলো, সেই বিষয়টির সঠিক ঐতিহাসিক বিশ্লেষণ করার প্রয়োজনটা তারা মনে করেন না। কিন্তু এইটা অত্যন্ত জরুরি। এই কাজটা সততার সঙ্গে করে তা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারলে তারা এই সাম্প্রদায়িক বিভেদ, বিদ্বেষ, ঘৃণা পরিহার করে হয়তো সদ্ভাব ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজনীয়তাটা আরেকবার উপলব্ধি করতে পারবেন। কিন্তু এর পক্ষে এই মুহূর্তে সবচেয়ে বড় অন্তরায় হয়েছে আজকের মূল স্রোতের প্রচার মাধ্যম। আমি এখানে মূল স্রোতের সংবাদ মাধ্যমকেও একটি প্রধান অন্তরায় হিসেবে দেখছি। এই মাধ্যমগুলো অনেক বেশি শক্তিশালী এবং সাধারণ মানুষের কাছে অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে, এবং আর দুর্ভাগ্যজনকভাবে এই মাধ্যমগুলো সাধারণ মানুষের কাছে একটা অভাবনীয় গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। যথারীতি যত সময় যাচ্ছে ততই বেশি শক্তিশালী হচ্ছে। তো এর মোকাবিলা করতে হলে বিকল্প মাধ্যমকে আরো শক্তিশালী করে তুলতে হবে, মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আর এই যে আমরা এখানে আলোচনা করছি, এটাও একটা বিকল্প মাধ্যম। আরো অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে অনেক রকম প্রয়াস হচ্ছে। তো এরকম মাধ্যমগুলোকে এখন একত্রিত হয়ে লড়তে হবে, দৃঢ়তার সঙ্গে, সততার সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গে। তবেই হয়তো সেই উদার বাঙালি সমাজকে আবার তার বিশ্লেষণমুখী সত্তায় ফেরানো যাবে, সমন্বয় ধর্মী এবং মানবধর্মী সত্তায় ফেরানো যাবে, যেটা এই সময় খুব জরুরি। তা না হলে ওই টিভিতে প্রাইম টাইম ডিবেটে বসে থাকার প্রিয় অভ্যেসটা মানুষ পরিত্যাগ করতে চাইবে না, যার ফল আরো মারাত্মক রূপ নেবে। আর আরেকটা বিপদ আসছে, মানুষ হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড গুলোকে একেবারে খুব কোনো বাছবিচার ছাড়াই ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছে। তো এই হলো মোটামুটি একটি অত্যন্ত সংক্ষিপ্ত রূপরেখা, যেখান থেকে বাঙালির ধর্ম, সমাজ এবং দর্শনের ক্ষেত্রে যে সকল সংকট দেখা দিচ্ছে বা ইতিমধ্যে দেখা দিয়েছে, সেগুলোকে চিহ্নিত করে তার মোকাবিলার উপায় খুঁজতে পারি। তবে আমি যা বললাম তা হয়তো মূল শিরোনামের আওতায় যতটুকু আসতে পারে তার 1% চেয়ে অনেক কম, কিন্তু একবারে এর চেয়ে বেশি কেউ শুনতে চাইবেন না। আর আমাকে এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি আমি অভিজিৎদার কাছে। ফিরে যাচ্ছি না, আলোচনাটা তো সবাই শুরু হলো। মানে অধ্যাপক ডক্টর আজমল হোসেন যেগুলো বললেন সেগুলো আমাদেরকে একটা যাকে বলে একটা আমাদের সামনে একটা কাঠামো হাজির করলো সমস্ত বিষয়টার উপরে আর কি।
নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে, ইতিহাস থেকে। এটা বিরাট দিক, এটা নিয়ে তো একটা আলোচনায় আমরা সবকিছু আলোচনা করে ফেলতেও পারবো না, এটা কোনো সমাধানও নেই। তার মধ্যে নানান রকম ঘাত প্রতিঘাত, সংঘাতের দিক এবং তার ইতিহাসের দিক তিনি তুলে ধরেছেন। এখন সকলেই আমরা জানি যে বাঙালিরা কোনো একটা বিশেষ ভাষা, যে বাংলা ভাষা, সেইটাই আমাদের একটা ঐক্যের জায়গা, মানে সেইটাকে কেন্দ্র করে একটা জাতি গড়ে উঠেছে। একটা বিরাট প্রাকৃতিক অঞ্চল যেখানকার জীবনযাত্রার মান, মানে জীবনযাত্রার যে ধরন, সেই জীবনযাত্রার ধরনের সাথে একটা সাধারণ দিক রয়েছে। কৃষি প্রধান দেশ, প্রচুর নদী নালা রয়েছে। খাবার দাবার অর্থাৎ খাদ্য গ্রহণের পদ্ধতি, সেই কৃষি উৎপাদনকে নিয়ে নানান রকমের পুজো আর্চা থেকে শুরু করে নানান রকম অনুষ্ঠান, জন্ম মৃত্যু বিয়ে, সমস্ত রকম অনুষ্ঠান, নানান রকম দিক রয়েছে। এবং তাই নিয়ে একটা সমাজ তৈরি হয়েছে বহু বছর ধরে। এটা তো স্বাভাবিক ব্যাপার, যে কোনো জায়গাতেই তৈরি হবে। কিন্তু বাংলা ভাষা কোথা থেকে এলো তার আলোচনার বিষয় আজকে নয়। তবুও এই প্রসঙ্গে বলতে হচ্ছে এই কারণের জন্য যে যেহেতু এটাকে বাংলা ভাষা এবং তাকে কেন্দ্র করে একটা সাধারণ যে অর্থনীতির সাথে জড়িত মানুষ, তাদের জীবনযাত্রা যে গড়ে উঠেছে, তাকেই আমরা বাঙালি বলছি সাধারণভাবে। সে মানুষ এসছে উত্তর পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, সমুদ্র পেরিয়েও এসছে অনেকে, নানান দিক থেকে এসে সমন্বয় হয়েছে। তার জন্য যাকে বলা হয় একটা বিশাল একটা মিশ্রণ তার মধ্যে ঘটেছে। এমনকি ভাষার মধ্যেও সেটা ঘটেছে। ধর্ম হিসেবে যেটা এসছে, যেটার কথা প্রফেসর অধ্যাপক ডক্টর রাজমান হোসেন বললেন, ধর্ম হিসেবে এখানে যখন ইসলাম এসছে সেইভাবে দেখতে গেলে, তার আগে এখানে অন্য একটা ধর্ম ছিল, একটা ধর্ম কিন্তু ছিল না। এখানে আদিবাসীরা ছিলেন, নানান সম্প্রদায়ের মানে নানান যে কর্মসূত্রে তাদেরকে যে জাতপাত ভিত্তিক বিভাজন করা হয়েছিল, তার ভিত্তিতে মানুষেরা ছিলেন। হ্যাঁ, বাগদি, বাউরি, ডোম, মেতর, হাড়ি, চন্ডাল ইত্যাদি 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 করে যাদেরকে সমাজ থেকে অন্তর্য করে রাখা হয়েছিল সেই সময়কার প্রথায়। তারপরে এই মানে এটা তো বহুদিনের পুরনো ঘটনা, তার ভিত্তিতেই এখানে একটা মানে সাধারণ ভাষা তৈরি হয়েছে। রাষ্ট্রভাষা সংস্কৃতই হোক অথবা অন্য কিছুই হোক না কেন, আমরা সেন গুপ্ত সাম্রাজ্যের সময় সংস্কৃত ভাষাকেই মূল ভাষা হিসেবে পেয়েছি, যদিও পরবর্তীকালে প্রাকৃত বা অন্য জিনিস এগুলো এসছে, মাগধী এগুলোর বা আরো যাকে আমরা চর্যাপদ কি বলে ব্রজবুলি ভাষা বলি, সেগুলো এসছে। এবং আমরা জয়দেবকে পাচ্ছি, যিনি সংস্কৃতকে যাকে বলে সেই মানে বলাই হয় যে মানে সংস্কৃতর ব্যাকরণ যেভাবে তাকে শৃঙ্খলাবদ্ধ রেখেছিল বা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল, এবং সংস্কৃত উচ্চারণ করতে গিয়ে হাঁসফাঁস খেতাম বা সংস্কৃত গ্রামার প্রায় ভাষাটাকে সাধারণ মানুষের ব্যবহার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলছিল, তার থেকে উদ্ধার করেছেন আমাদের জয়দেব, এবং সেটা কৃষ্ণ প্রেমের মধ্য দিয়েই করেছেন। আমরা জয়দেবের সাথে পদ্মাবতীকে পেয়েছি, অসাধারণ নৃত্যশিল্পী, যিনি নৃত্যের মাধ্যমে জয়দেবের কাব্যকে রূপ দিয়েছেন। কেন্দুলি গ্রামে এখনো বিরাট মেলা অনুষ্ঠিত হয়, যদিও এ নিয়ে বিতর্ক আছে যে উনি এখানেই ছিলেন নাকি উড়িষ্যার থেকে এসেছিলেন বা উড়িষ্যাতে জন্মেছিলেন। কিন্তু কেন্দুবিল্ল একটা খুব শক্তিশালী প্রতিষ্ঠান, যেখানে প্রচুর বাউলরা আসে, এবং বাউলরা কেউ ব্রাহ্মণ সম্প্রদায় থেকে আসেন বলে আমার জানা নেই। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের যে প্রভাব, সেই প্রভাব থেকে কাটিয়ে ওঠার চেষ্টাটা এইখানকার ভূমির মানুষের বরাবরই ছিল। আর উল্টো দিকে ব্রাহ্মণ্যবাদ যেখানে খুব শক্তিশালী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত ছিল, এরকমটা নাও ঘটতে পারে। সমাজে একটা ধর্ম রয়েছে, আর তারপরে রাষ্ট্রে অন্য আর এক ধর্ম রয়েছে, অর্থাৎ সেখানে রয়েছে ইসলাম, এবং সেই ইসলাম অনেকটা সাম্যের কথা বলছে। সুফিরা তারা আর একটা ধর্মের কথা বলছেন। সুফিরা যে ধরনের ধর্মের কথা বলছেন, তাদের মাধ্যমে ইসলাম আসলেও তারা আমরা যেটাকে কট্টর সাম্প্রদায়িক ইসলাম বলতে পারি, সুফিরা তো আদৌ তা নন। সুফিদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক,
সমস্ত মানুষের আত্মিক সম্পর্ক, তিনি যে ধর্মের লোক বিশ্বাসী হন না কেন। সেই সুফিরা প্রচুর পরিমাণে এসছেন, সুফি সাধকদের বিরাট একটা বিস্তার রয়েছে গোটা বাংলা জুড়ে। আমরা হুসেন শাহকে পেয়েছি, যিনি রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দিলেন। তার যে প্রধান তার পরামর্শদাতা হিসেবে আমরা পাচ্ছি শ্রী চৈতন্যের অন্যতম শিষ্য সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে, তাকে সহায়তা করছেন। এবং সেই সময়ে পরাগল খানকে তারপরে পাচ্ছি আমরা চট্টগ্রাম অবধি, যিনি অসম্ভবভাবে না থাকলে আমরা প্রচুর বাংলা সাহিত্য হয়তো জানতেই মানে রচিতই হতো না। এরকম বিচিত্র ঘটনার মধ্যে দিয়েই বাঙালি সমাজ আজকে তৈরি হয়েছে। এবং এই বৈচিত্র্যটাকে মাথায় রেখে আমরা ভাবি না তা না, যখন আমরা আলাপ আলোচনা করতে বসি তখন ভাবি, যখন আলোচনা করতে বসি, কিন্তু সমাজ জীবনের চলমান জায়গাতে অবস্থাটা কিরকম এটা বলতে গিয়ে ডক্টর আজমল হোসেন যেটা বলেছেন অসাধারণভাবে, যে দেখো কি সুন্দর, মানে আমি নিজে যেমন রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসঙ্গীতের অসম্ভব ভক্ত, আরো অনেকের গান শুনি, কিন্তু ওনার গানটা আমি বিশেষভাবেই শুনি, আমার খুব ভালো লাগে। এরকম অনেকেরই ভালো লাগে। এখন তিনি যদি কেউ যদি শোনেন এবং তিনি যদি এভাবে বলেন, দেখবেন বলেই সত্যি সত্যি এরকম আহা কি ভালো গান, একেবারে বাঙালিদের মতন, মুসলমান হলেই বা এরকম। অর্থাৎ মুসলমান আর বাঙালিকে আলাদা করার একটা প্রবণতা, এটা কিন্তু আমার স্কুল জীবনেও আমি দেখেছি, বরাবরই দেখেছি। এটা সাধারণ একটা দিক আর কি। মানে এই নিয়ে যে কোনো দ্বন্দ্ব ছিল না তা না, এসব বলে কোনো লাভ নেই। দ্বন্দ্ব ছিল। এই যে বাংলা বিভক্ত হয়েছিল, এ তো পুরো ধর্মের ভিত্তিতেই হয়েছিল, অন্য কোনো কারণে তো বাংলা বিভাজিত হয়নি যে আলাদা ব্যাপার বা কি ব্যাপার। সুতরাং এটা ধর্মের ভিত্তিতে হয়েছিল। সে আমাদের উপরে, অনেকে বলে ব্রিটিশরাই এসব চাপিয়ে দিয়েছিল। তো আমরা এই যে কি, আমরা কে, আমাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। আমাদেরকে ব্রিটিশ এসে বললো, ওরে তোরা হিন্দু মুসলমান আলাদা আলাদা ভাগ, তোরা না মারামারি কর, আর আমরা অমনি মারামারিতে জড়িয়ে পড়লাম, দিয়ে নোয়াখালীতে দাঙ্গা করলাম সুন্দরভাবে। এটা তো হতে পারে না। যদি সমাজের, এটা নিয়ে আমি ইচ্ছে করে একটু যাকে বলে প্রভোকেটিং কথাবার্তা বলছি, অরূপদাকে একটু তো করার জন্য, যে শ্রী অরূপ শঙ্কর মিত্র আমাদের মধ্যে আছেন এবং উনি এ নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন। উনি অনেকেই জানেন, আমি কি ভুল বলছি অরূপদা, মানে তার লেখা প্রচুর নাটক বাংলা থিয়েটারে হয়েছে, একাডেমিতে হয়েছে, অন্য জায়গায় তিনি অন্য নামে লিখতেন, অন্য ছদ্ম নামে। তো সেটা আমি পরে বলবো। আগে আমরা অরূপদার কাছ থেকে কিছু শুনতে চাই এই প্রসঙ্গে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথমে একটু উনি নতুন যিনি অতিথি এসেছেন তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। সৃজন সান্যাল, শ্রীজ্ঞান সান্যাল, সরি, মিউট করা আছে। অভিজিৎ একটু পরিচয় করে দাও। শ্রীজ্ঞান নিজে পরিচয় করুন। নমস্কার অরূপ বাবু। হ্যাঁ, আমার নাম শ্রীজ্ঞান সান্যাল। আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি প্রায় শুরু থেকেই, থ্যাঙ্কস টু অভিজিৎ এবং মিস্টার দেবনাথ। আমি কয়েকটি বিষয় নিয়ে বলেওছি এর আগে। আমি এমনিতে পেশাদার হিসেবে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো সে সমস্ত বিষয় এবং তার সাথে সমাজ পরিবর্তনের কি সম্পর্ক, সেগুলো নিয়েই কথা বলার চেষ্টা করেছি আগে। ধন্যবাদ, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। এবার আমি শুধু প্রথমে অভিজিৎকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে ব্রড স্পেকট্রাম বিষয়টা হয়েছে, বড্ড বড়। বাঙালির ধর্ম, সমাজ এবং দর্শন, সাম্প্রতিক সংকট এবং তার উত্তরণের উপায়, এটা অত্যন্ত বড় একটা বিষয়, ব্রড স্পেকট্রাম। ফলে সেটা এইভাবে একদিনে 1 ঘন্টায় আলোচনায় আমার মনে হয় আরো স্পেসিফিক করলে আলোচনাটা করতে সুবিধা হতো। ডক্টর হুসেন যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করলেন আমার খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। শুধু একটা কথা আমি বলতে চাই, যে এখানে অনেক ভাবনা এসেছে, যে ভাবনাগুলো আমাদের এখানে মোরাললেস অন অ্যান অ্যাভারেজ অ্যাকসেপ্টেড ভাবনা। 1 সেকেন্ড। আচ্ছা, আমি একটু অনুমতি চাইছি, আমাকে এই সময় একটা ওষুধ খেতে হয়। আমি কি 2 মিনিটের জন্য একটু অন্য কেউ যদি কথা বলেন আর কি, 2 মিনিট, অনলি 2 মিনিটস। ওকে, আমি ওষুধটা খেয়ে নিই। হ্যাঁ, প্লিজ।
শ্রীকান্ত সান্যাল বলুক। না, বলা নয়, আমি একটু দেরিতে জয়েন করেছি। আমি শুনলাম প্রফেসর হুসেনের বক্তৃতার শেষাংশ বা আলোচনার শেষাংশ। দুটো জিনিস আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গে মানে বিভাজনের আগে দুই বঙ্গেই একটা প্রায় 100 বছরের ইতিহাস, আমাদের 90 বছরের ইতিহাস কমিউনিস্ট আন্দোলনের। এই কমিউনিস্ট আন্দোলন থাকা সত্ত্বেও, সক্রিয় থাকা সত্ত্বেও, এই ধর্ম সংক্রান্ত যে বিভেদ, প্রথম কথা কমিউনিস্টরা সরাসরি তা নিয়ে কোনো এই বিভেদ সমাধানের কোনো চেষ্টা করেনি বলে আমার ধারণা। আমার প্রশ্ন হচ্ছে, কমিউনিস্ট আন্দোলন থাকা সত্ত্বেও আমাদের বাঙালিদের মধ্যে এই ধার্মিক বিভাজন কি করে টিকে থাকলো, সেটা এক এক সময় খুব আশ্চর্যের মনে হয়। অনেকটা সময় চেপে ছিল। আপনি যে কথা বলছেন যে আরে ও বাঙালি, আমি ভেবেছিলাম মুসলমান, এরকম কথা আমি ছোটবেলা মালদায় কাটিয়েছি এবং মালদায় প্রচুর শুনেছি। তো এটা টিকে থাকলো কেন এরকম? আমাদের তো একটা প্রগতিশীল ইতিহাস আছে, সে কমিউনিস্ট আন্দোলনের ঠিক ভুল যাই হোক, কিন্তু আন্দোলনটা তো হয়েছে আমাদের এখানটায়। এইটা একটা যেমন মনে হয়, এবং এ সম্পর্কে আপনার মতামত কি? আর দ্বিতীয়, এটা তো একটা আইডেন্টিটির পলিটিক্স। এই দেশ 47 সালের পরে আমাদের মনে হয় বাঙালিদের 3টে আইডেন্টিটি নিয়ে প্লে করতে হয়েছে, ইন্ডিভিজুয়াল স্তরে এবং সামাজিক স্তরে। একটা হচ্ছে আমরা বাঙালি, আমরা ভারতীয়, এবং আমরা হিন্দু বা মুসলমান। এখন এই 3টে টানাপোড়েনে একটা মানে জাতীয় স্তরে একটা চাপ ছিল যে বাঙালি আইডেন্টিটিটা একটু ক্ল্যানিশ, একটু সংকীর্ণ। আমরা এখন ভারত, অবিভক্ত ভারত, আমরা প্রথমে ভারতীয় পরে বাঙালি হব। আবার এদিকে ছোট সামাজিক পরিসরে আমরা আমাদের সংস্কৃতি, আমরা দুর্গাপুজো করি বা ঈদের রোজা রাখি, তার ভিত্তিতে নির্ধারিত। তো আমার দ্বিতীয় অবজারভেশন হচ্ছে, এই মনে হয় এই সময়টায় বাঙালির নিজের যে একটা প্রগতিশীল আইডেন্টিটি আছে, সেইটা অনেকটা ধামাচাপা পড়ে গেছে এই দুই, একটা ধর্মীয় আইডেন্টিটি এবং রাষ্ট্রীয় আইডেন্টিটি, রাজনৈতিক আইডেন্টিটির চাপে। আপনার কি মতামত এই সম্পর্কে? যাই হোক, আজমল প্লিজ, অরূপদা বলে নিক, তারপরে একসঙ্গে তুমি বলো ওটা। না, আমি নিজেই চাইছিলাম, কেননা আমার বিশ্বাস অরূপদা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন বিষয়টা, জানবেন জিনিসটা। অরূপদা তো এগুলো টাচ করবেন, শ্রীজ্ঞান যেগুলো বললো সেগুলো নিয়ে অরূপদা বলুক, অরূপদার মতামত জানতে চাই আমরা। আমার নিজের যেটা মনে হয়েছে যে আজকের আলোচনার বিষয়টা বড্ড বেশি ব্রড স্পেকট্রাম, অনেক বড়। একটু স্পেসিফিক, একটু ন্যারো করতে পারলে ভালো হয়। যেমন সান্যাল বাবু যেটা বললেন, শ্রীজ্ঞান সান্যাল, যে এখানে তো 100 বছর আগে, প্রায় 100 বছর আগে কমিউনিস্ট পার্টি শুরু হয়েছে। তো এই কমিউনিস্ট পার্টি 100 বছর আগে শুরু হওয়া সত্ত্বেও আজকে এই পরিস্থিতি এসে কেন দাঁড়ালো, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা নিয়ে একদম কমপ্লিটলি আলাদা একটা আলোচনা হওয়া দরকার। আমি ডক্টর হুসেনের সঙ্গে একটাই শুধু বলতে চাই যে উনি যা যা বলেছেন তার আমার খুব ভালো লেগেছে, কিন্তু বহু জায়গায়, বহু ক্ষেত্রেই আমার অনেক বেশি অন্যরকম ধারণা আছে বলে আমি এইটুকু সময়ের মধ্যে এত আলোচনাটা আমি করতে পারবো না। আমার পক্ষে কঠিন আর কি ব্যাপারটা। আজকে ধর্মঘট, সবাই জানে আজকে 26 তারিখ ধর্মঘট। ধর্ম এবং ঘট এই দুটো মিলিয়ে কর্মধারয় সমাস। ধর্মঘট যে অর্থে, সেটা যদি আমরা একটু ভালো করে ভাবি, তাহলে আমরা আমাদের বাঙালির অতীতে পৌঁছে যেতে পারবো। ধর্মঘট শব্দটা কোথা থেকে এলো? ঘট অর্থে, এবং ধর্ম একটা ঠাকুর, ধম্ম। পরে রেফটা ওই সংস্কৃতওয়ালারা লাগিয়ে নিয়েছে, ছিল না রেফটা, ধর্মতলা, সেখানে ঠাকুর ছিল, মানে লৌকিক দেব ছিল আর কি, যাকে। কিন্তু যেটা আমি মূলত একটা জায়গায় কনসেন্ট্রেট করি, দুটো কোশ্চেনকে আমি যুক্ত করি। কমিউনিস্ট আন্দোলন হওয়া সত্ত্বেও উনি করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন, যে আজকে এই জায়গাটা এসে পৌঁছলাম কি করে, কেন এই পরিস্থিতিটা তৈরি হলো। শুধু কমিউনিস্ট আন্দোলন হয়েছে তা নয়, তেভাগা আন্দোলন হয়েছে, তেভাগার পরে নকশালবাড়ি আন্দোলন হয়েছে,
এবার এই যে তেভাগা নকশালবাড়ি আন্দোলন হয়েছে, 34 বছর এখানে একটা বামপন্থী সরকার থেকেছে, তারপরেও আজকে এই প্রশ্নটা আসছে। আজকেই আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে একটা এন্ট্রি দেখলাম যে মুর্শিদাবাদ যেটা কিনা মূলত প্রায় 50% মুসলমান থাকেন ওখানে, সেখানে বহরমপুর শহরে ফ্ল্যাট কিনতে গেলে মুসলমানরা ফ্ল্যাট কিনতে পারছেন না। এটা ফ্যাক্ট, এটা ঘটনা, এটা লিখছেন, যিনি লিখছেন তিনি ঠিক বলছেন কিনা আমি জানি না। তো এই যে প্রশ্নটা যে উনি করেছেন যে এত 100 বছর ধরে একটা কমিউনিস্ট আন্দোলন, একটা প্রগতিশীল আন্দোলন হওয়ার পরেও কেন এই পরিস্থিতিটা তৈরি হলো, এই প্রশ্নটার সঙ্গে আমি আর একটা ঐতিহাসিক ঘটনা যেটা ডক্টর হুসেন উল্লেখ করেছেন, সে ব্যাপারে ওনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, সেইটাকে যুক্ত করতে চাইছি। সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের আন্দোলন। এই দুটোকে যুক্ত করছি। আমি কিন্তু এই মুহূর্তে বিতর্কে যেতে চাইছি না, কারণ খুব মুশকিল, তাহলে বিরাট লম্বা হবে আর কি। শ্রী চৈতন্যর জন্ম 1485 কি 86 সালে, 1485 বা 86 সালে তার জন্ম। 1510 সালে তিনি দীক্ষা নিলেন এবং 1514 সালে তিনি বেরিয়ে চলে গেলেন, আর ফেরেননি বাংলায়। তিনি চলে গেলেন বিভিন্ন জায়গা, বৃন্দাবন ঘুরে টুরে আলটিমেটলি পুরী, এবং মোটামুটি ধরে নেওয়া হয় 1534 সাল নাগাদ উনি খুন হয়েছেন বা মারা গেছেন, বা 32 সাল এরকম। এই যে পিরিয়ডটুকু, আমি যদি ওনার বয়স তখন 25 যখন উনি দীক্ষা নিচ্ছেন, আমি তার আরো 5 বছর আগে থেকেও যদি ধরি, তাহলে উনার কালীন সময়টা হচ্ছে ম্যাক্সিমাম 20 বছর, তাও নয়। এই 20 বছরে উনার যে ধর্ম প্রচার, বৈষ্ণব ধর্মের প্রচার, সেই প্রচারে কিন্তু একেবারেই সাধারণ নিম্ন স্তরে মানুষের মধ্যে ঢোকেনি। তার প্রমাণ হিসেবে আমি জাস্ট 1 সেকেন্ড লাগবে, আমি এটা একটু বার করে রেখেছি, ইনি বললেন বলে আমি সেই সময় তখন এটা বের করে ফেললাম তথ্যটা আর কি। বিমান বিহারী মজুমদারের লেখা শ্রী চৈতন্যদেব উপাদান গ্রন্থে দেখা যাচ্ছে বৈষ্ণব ধর্ম প্রথম যুগে, অর্থাৎ চৈতন্যের সময়, নিম্ন জাতির মধ্যে আদৌ প্রবেশ করেননি। তার একটি তালিকা আছে উক্ত গ্রন্থে, 2006 সালের সংস্করণ। ব্রাহ্মণ 239 জন, 239, কায়স্থ 29 জন, বৈশ্য 37 জন, সুবর্ণবণিক 1 জন, ভুঁইমালি 1 জন, সূত্রধর 1 জন, কর্মকার 1 জন, মোদক 1 জন, হাজরা তার জাতিটা বোঝা যাচ্ছে না 1 জন, মুসলমান 2 জন, আর অজ্ঞাত জাতি যাতে জানা যায়নি 95 জন, সন্ন্যাসী 54 জন, পার্সি 1 জন, রাজপুত 1 জন, আর উড়িয়া ব্রাহ্মণ 26 জন। এর থেকে বোঝা যায় যে এখানকার যে বিশাল সংখ্যক সাধারণ মানুষ, তার মধ্যে চৈতন্য থাকাকালীন ঢোকেনি। পরবর্তীকালে জানা থাকবে হয়তো, যদি কেউ নবদ্বীপে যায় তাহলে দেখবে যে দুটো আলাদা গোষ্ঠী, জাত বৈষ্ণব এবং গৌরীয় বৈষ্ণব। এর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা বুঝলেই আমরা আজকে কমিউনিস্ট পার্টির ব্যাপারটা বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? কেউ বলে 1920 সালে কমিউনিস্ট পার্টির জন্ম, কেউ বলে না ওটা 1925 সালে জন্ম, বিতর্ক আছে। আমি মোটামুটি 1920 সাল থেকে ধরছি, সুবিধে হয় বলে, কারণ ততদিনে এই মানে থেকে সোভিয়েত বিপ্লবের প্রভাবে এখানে লোকজন নেমে পড়েছেন, মুজাফফর আহমেদ তো ছিলেনই। এইবার দেখা যাচ্ছে যে এই 1920 সাল থেকে 100 বছর পরে যতগুলো কমিউনিস্ট গ্রুপস আছে এখানে, যত বিভিন্ন ভাবে টুকরো টুকরো হয়েছে, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এবং অমুক সুখানা তানা, অন্তত ধরা যাক অনেক গোত্র এবং গোষ্ঠী, গোত্রই আমি বলি, তার সবগুলোর উচ্চ স্তরের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব কিন্তু উচ্চ বর্ণদের হাতে। সর্বোচ্চ স্তরের নেতৃত্ব উচ্চ বর্ণদের হাতে, যার উপর ভিত্তি করে একটা গল্প শেকল ছেঁড়া লিখেছিলেন সমরেশ বসু, যে এরা আসতে পারে না, নিম্ন বর্গের লোকেরা কিন্তু ওপরে উঠতে পারে না, ক্ষমতায় মানে নেতৃত্বে আসতে পারে না। যারা এই নেতৃত্বটা দেয় তাদের মধ্যে মহিলার খুব কম, মুসলমান প্রায় নেই বললেই চলে। মানে আমি এপার বাংলার কথা বলছি, ওপার বাংলা থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। গোটা বাংলা জুড়ে 47 সাল পর্যন্ত তেভাগা আন্দোলন হয়েছে, কিন্তু ওপার বাংলায় কমিউনিস্ট আন্দোলন প্রায়
প্রায় শূন্য হয়ে গেল। আমি শূন্য বলবো না, কারণ আমি ঢাকায় এই কিছুদিন আগে গেছিলাম, কমিউনিস্ট পার্টির অফিস দেখতে পেয়েছি, কিন্তু সেটা কথা না। ওখানে আসলে রাজনীতিতে কমিউনিস্ট পার্টির কোনো প্রভাবই ছিল না, কোনোভাবেই ছিল না। একমাত্র ভাসানী, যিনি সরাসরি নিজেকে কমিউনিস্ট বলতেন না, কিন্তু তিনি সমাজতন্ত্রের কথা বলতেন আর কি। এই যে জায়গাটা, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে সমস্ত নেতৃত্ব কেন মুজাফফর আহমেদকে শেষ বয়সে জামাইয়ের কাছে পাকিস্তানে বাংলাদেশে চলে যেতে হলো? এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। এই দুটো খুব রিলেটেড। চৈতন্য সম্পর্কে আমাদের একটা বিরাট ধারণা যে উনি একটা অসাধারণ তৈরি করেছিলেন, মানে মানুষে মানুষে প্রেমের ঐক্যটৈক্য। এগুলো প্রেমের ঐক্যটৈক্য বলা হয়, কমিউনিস্টরাও বলেছে। শ্রেণী শোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, আমরা এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, এটা তো কমিউনিস্টরা বলেছে। সমাজতন্ত্র মানে কি? মানুষে মানুষে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কার্যত যেটা হয়েছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। ঠিক একই রকম শ্রী চৈতন্যের ক্ষেত্র সত্যি। তিনি বলেছেন, আমারে মারিলে কানা তাহলে প্রেম দেব না, বা জড়িয়ে ধরেছেন আয়। এই ব্যাপারটা জবন হরিদাস কথাটা খুব ইম্পর্টেন্ট। হরিদাসের আগে, নামের আগে কেন জবন শব্দটা বারবার ব্যবহৃত হতো? চিহ্নিত করার জন্য যে ও কিন্তু মুসলমান, আমাদের সঙ্গে এসেছে, জবন হরিদাস। আমার বক্তব্য হচ্ছে এই ছবিটা কিন্তু বহুদিনের পুরনো ছবি, এটা নিয়ে বিতর্ক হতে পারে। রজতকান্ত রায় একজন শাহী মানে ইতিহাসবিদ, হয়তো প্রফেসর হোসেন জানেন। তো রজতকান্ত রায়ের একটা বক্তব্য ছিল, সেটা সত্যি না মিথ্যে আমি এটা বলতে পারবো না। উনি বলছেন যে সম্ভাবনা রয়েছে যে এখানে একটা বিশেষ সময়ে এই ধর্মান্তরকরণ বা যা হোক, যেটাই হোক না কেন, সেটা ঘটেছিল। সেটা মোটামুটি চৈতন্য জন্মের আগে বছর 50 কি 70 বছর ধরে একটা বিশাল সংখ্যা, মানে যদি আমি গ্রাফ করি যে কত মুসলমান জন্মাচ্ছে, মানে মুসলমান ধর্মগ্রহণ করছে, তাহলে গ্রাফটা হঠাৎ হাই হচ্ছে, একেবারে মানে সাইন কার্ভের মতন হয়ে আবার নেমে যাচ্ছে, মানে একেবারে নেমে যাচ্ছে না, আসে অল্প 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 করে আছে। এই যে পিরিয়ডটা যখন এটা ঘটে গেল, তারপরেই চৈতন্যদেবের আবির্ভাব। চৈতন্যদেবের আবির্ভাবের পেছনে তার একটা ধারণা, বোধহয় সেটা লিখেছিলেন, আমি তার ধারণা নাকি এখন আমি বানাচ্ছি সেটা আমি মনে করতে পারছি না। সেটা হচ্ছে এটাকে রোধ করবার জন্য, এই ধর্মান্তরকরণটাকে আটকানোর জন্য শ্রীচৈতন্য প্রচলিত যে ধর্ম আছে তার মধ্যে আমি বললাম ম্যাক্সিমাম আছে ব্রাহ্মণ, যারা যুক্ত হয়েছিল চৈতন্যের আমলে, চৈতন্য জীবিত থাকাকালীন, তাদেরকে দিয়ে না আমারে মারিলে কানা তা বলে কি প্রেম দিব না, চলো আমাকে তোমরাকে জড়িয়ে ধরবো, এই ব্যাপারটা হয়তো সেই কারণে করেছিলেন। যেরকম ভাবে বিবেকানন্দ বলেছিলেন, মুচি ম্যাথর তোমার ভাই, এটা ভুলো না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছিল, আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে চাই যে কোন রকম ভাবে যে চারটে কারণ দেখানো হয় যে ক্ষমতায় এসেছে মুসলমানরা তাই মুসলমান বেড়ে গেল, বাজে কথা, একদমই বাজে কথা। কেন বাজে কথা? না, যে অঞ্চলগুলোতে মুসলমান শাসকদের ইনফ্লুয়েন্সটা সবচেয়ে বেশি ছিল, সেই অঞ্চলে কিন্তু মুসলমান ধর্মান্তরকরণ কম হয়েছে। এটা কে দেখিয়েছেন? ইটন সাহেবের এই বিষয়ে লেখা আছে, ইসলাম ইন বেঙ্গল। তিনি একটা তথ্য দিয়ে একটা ছবি এঁকে এঁকে জিওগ্রাফিক্যালি, যে এটা কিন্তু পীর দরবেশ ফকিরদের অবদান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পীর ফকিরদের মধ্যে কি খারাপ লোক ছিল না? আমি বলবো না, নিশ্চয়ই ছিল। কিন্তু যে অর্থে বলা যেতে পারে মৌলবাদী ইসলাম, সেটা বাংলায় কোনোদিনই জায়গা পায়নি, আজও পায় না। আজও এখানে পীর ফকির দরবেশদের একটা আলাদা জায়গা রয়েছে। তো এইখানেও সেই একই ঘটনাটা ঘটছে, যে মুসলমানদের মধ্যেও যারা মৌলবাদী মুসলমান, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই মুসলমান সম্প্রদায়কে। তার একটা নমুনা হচ্ছে যে খোদা মেহেরবান বলবে না, তোমরা আল্লাহ মেহেরবান বলবে। এটা ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন, কারণ আল্লাহ শব্দটা আরবি শব্দ, খোদা শব্দটা ফার্সি শব্দ। আমরা খোদা মেহেরবান বলবো না, সরি, একটু এমনি বলছি, আমি নাটকের লোক তো, আমার লেখা একটা যাত্রা ছিল, তার নাম ছিল খোদা মেহেরবান। যাই হোক, খোদা মেহেরবান নয়, আল্লাহ মেহেরবান, এই ব্যাপারটা হচ্ছে। আবার ব্রাহ্মণ সম্প্রদায়েরও অনেক বক্তব্য রয়েছে। আমার মনে হচ্ছে এই দুটো খুব রিলেটেড। এটা একবারে একদিনে এই সময়ের মধ্যে ব্যাখ্যা করে ব্যাপারটা বলা খুব মুশকিল, এবং আরো অনেক বিষয় আছে যেগুলোতে আমি একমত, এবং বেশ কিছু বিষয় আছে যেগুলোতে আমি একমত নই। কিন্তু এত বিষয় নিয়ে এখানে আলোচনা করা যাবে না, আমি বরং অপেক্ষা করি ওনাদের বক্তব্য, বাকিদের বক্তব্য শুনবার জন্য। আমি একটু বলবো 2-1 মিনিট এই বিষয়টা নিয়ে, মানে যেহেতু
অরূপদা মানে শ্রী অরূপ শঙ্কর মিত্র অসম্ভব ভালো বললেন বেশ কিছু পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি আমি জাস্ট ক্রোনোলজি বলে একটা বিষয় আছে, আমরা জানি। আপনি সালটা লিখবেন বাঁ দিকে, সময়টা, এবং ডান দিকে ঘটনাটা লিখবেন। এভাবে যদি দেখি, এবং প্রশাসনিক ইতিহাস, অর্থাৎ রাষ্ট্রে কারা এসছে, কারণ তো রাষ্ট্র তো তার আগে তৈরি হয়ে গেছে বহুকাল আগে, তারপরে তো গুপ্ত এসছে, সেন এসছে, তারপরে কে এলো। যে এই যে আমরা কুলীন ব্রাহ্মণ বা ব্রাহ্মণ্যবাদের যে বিশাল একটা দিক, ব্রাহ্মণ্য একেবারে সাংঘাতিকভাবে স্ট্রং কুলীন সম্প্রদায়, এটা তো সেন আমলেই আমরা সব থেকে বেশি দেখতে পেয়েছি। তারপরে 1202 বখতিয়ার খিলজি ঢুকছে। 1202 সালের পর থেকে কিন্তু বখতিয়ার খিলজি ঢুকছেন। তার আগে এসছেন বখতিয়ার খিলজি, হঠাৎ করে চলে আসেন কেউ কোনো একটা এরকম ভাবে। আমাদের আসলে ছোটবেলার ইতিহাস পড়ার ভুল ধারণা থেকে যে একজন হঠাৎ করে বখতিয়ার খিলজি একটা তুর্কি হ্যাঁ ঘোড়ায় পিঠে সওয়ার হয়ে তুর্কি চলে এলো, এরকম করে কোনো ইনভেশন হয় না। তার আগে খবরাখবরের আদান প্রদানে যারা খুব স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো সম্পর্কে পড়েছেন, গবেষণা করেছেন, তারা জানেন। এবং আপনি যে বইটার কথা উল্লেখ করলেন, খুবই বিখ্যাত বই। আমি একটা বই দেখাবো, তাতেও ওই বইটার কথাই উল্লেখিত রয়েছে। আমি দেখাচ্ছি এই বইটাই, যে এই বইটা কি আপনারা সকলে, এটা খুব সুন্দর বই। এটা রয়েছে দ্য ল্যান্ড অফ টু রিভার্স। এটা পেঙ্গুইন বের করেছে। এটা নীতিশ সেনগুপ্তের লেখা। উনি লিখেছেন, বহুদিন ধরে গবেষণা করে উনি লিখেছেন। তো নীতিশ সেনগুপ্তকে আপনারা সকলেই জানিও। তৃণমূল কংগ্রেসেরও প্রতিষ্ঠাতাদের মধ্যে ইডিওলজি হিসেবে উনি প্রথম দিকে ছিলেন। তারপর তো দিল্লিতে, এখন তার নেই, মারাই গেছেন কিছুদিন আগে। তো যাই হোক, নীতিশবাবুর যে উল্লেখিত বই প্রধানভাবে তার মধ্যে রয়েছে, এখন নেটেও সেটা পাওয়া যাচ্ছে। সেখান থেকে দেখা যাচ্ছে ওরা কিন্তু তার আগে থেকেই, অর্থাৎ এই যে পীর বলুন, দরবেশ বলুন, এরা কিন্তু আগে থেকেই আসছিলেন এবং তাদের ভূমিকাটা একটা বিরাট ভূমিকা ছিল, প্রধান ভূমিকা ছিল। এবং সাধারণ মানুষ তাদের কাছে, সেই পীরদের কাছে প্রচুর প্রচুর অভিযোগ করেছে। তার বর্ণনা আমরা বিভিন্ন ভ্রমণ কাহিনীগুলো যদি সেই সময় যে 2-4টে বেরিয়েছিল, বা ওই সময়কার ফার্সিতে, যেগুলো আমরা আসলে ব্রিটিশের জন্য এমন একটা ইতিহাস পড়েছি, আমরা তো প্রথমে বুঝলাম ইংরেজি ছাড়া অন্য কিছু ভাষা জানি না। 1 নম্বর, আমরা তো রাজা রামমোহন রায় নই যে ফার্সি ভাষা জানি, আমরা 5খানা ভাষা জানি, মোটেও জানি না। উর্দু জানি না। মানে আসলে এগুলো যেখানে লেখা আছে সেগুলো কিন্তু অন্য ভাষা, সেই ভাষা থেকে আমাদের জন্য কেউ অনুবাদ করে বাংলায় বা ইংরেজিতে দেয়নি। যে ভ্রমণ কাহিনী থেকে পাওয়া যাচ্ছে পীর দরবেশদের নানান রকম, এবং তার সূত্র ধরেই কিন্তু একটা রেবেল ক্যারেক্টারও আছে পীর দরবেশদের মধ্যে। এবং ইদানিং কালেও এই কিছুদিন আগে আমাদের এখানে ডক্টর সুমন নাথ যে প্রোগ্রামটা করেছেন, তাতে উনি নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে পীর, হ্যাঁ, তার যে জায়গাটা, তার মাজার, হ্যাঁ, মাজার আর মসজিদ কিন্তু এক নয়। আজমল ভাই, আপনি নিশ্চয়ই এটা জানেন। এবং মাজারগুলোকে মসজিদ করে দেওয়ার জন্য এক শ্রেণী, যেটাকে আপনি খোদা হাফেজটাকে আল্লাহ হাফেজ বললেন, ঠিক একইভাবে মাজারগুলোকে মসজিদ করে দেওয়ার জন্য কিন্তু একটা প্রয়াস রয়েছে। আমি নিজে এই কিছুদিন আগে, মানে আমাদের একটা সেখানে কাজকর্ম রয়েছে, সামাজিক কাজকর্মের সাথে আমরা যুক্ত, বক্রেশ্বর সবাই জানেন। তারপরে তাঁতিপাড়া বিখ্যাত, মানে তাঁতিপাড়া তো সেই আজকের ঘটনা না, সে আফগানদের, মানে তার কি ওই সময় থেকেই তারা এখানে আসতো, বাণিজ্য করতে তারা এখানে আসতো। দুমকা নামটা বেসিক্যালি, তার পাশেই দুমকা জেলা, দুমকার দামিনিকো, এটা বেসিক্যালি একটা আফগান শব্দ। হ্যাঁ, ফার্সি ভাষা থেকে সেগুলো নেওয়া হয়েছিল। এবং ওখানে সিল্কের একটা প্রধান উৎপাদন কেন্দ্র ছিল, এবং সেই সিল্ক ওখান থেকে নেওয়া হতো। এবং ওটা স্ট্র্যাটেজিক্যালি একটা খুব ভালো জায়গা ছিল, যার জন্য তখন থেকেই ওখানে অনেকে তার, তো সেইটার সূত্র ধরে পরে দাতা বাবা ওখানে আসেন, তার একটা মাজার আছে সেখানে, এবং সেখানে সমস্ত ধর্ম সম্প্রদায় লোক। আমি রিসেন্টলি গিয়ে খেয়াল করলাম যে ব্যাপারটার মধ্যে একটু যেন অন্যরকম লাগছে। ওখানে একটা বিরাট মেলা হয়, সেই মেলাটা যেমন লোকাল লোকেরা অর্গানাইজ করেন, সরকারও মদত দেয়, কারণ ওখানে সমস্ত ধর্মের লোকেরাই যায়।
সমস্ত আমাদের হিন্দু মুসলমান যে কেউই আয় আর কি, মানে ধরুন জন্ম হলো, ছেলের মাথায় হাত বোলাতে নিয়ে গেল, চামড় পুটিতে, এটা একটা স্বাভাবিক মানে এরকম ব্যাপার। এবং ওনার সেই ইয়ে রাখা রয়েছে, দাফন করা হয়েছে, তার সেই উপরে বিশাল একটা সুন্দরভাবে চাদর টাদর দিয়ে রাখা রয়েছে, লোকেরা গিয়ে আপন মনে বসে থাকে, নিজের মনে গান গায়, টান গায়, লোকেরা নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করেন বা তার ঈশ্বরের সাথে যোগাযোগ করেন, তারপর তারা আবার আপন মনে বাড়ি চলে যান। এবং ওখানটায় এই রকমের একটা জায়গা ছিল। আস্তে আস্তে কেমন জানি না, আমার মনে হলো এবারে গিয়ে যে ব্যাপারটা খুব ঠিক সেই জায়গাতে যেন নেই। এবং পরে সুমন আমাকে বললো, ডক্টর সুমন নাথ, যে মাজারগুলোকে, এবং তারপরে আমি বাংলাদেশেও দেখলাম এই একই ঘটনা ঘটেছে, যে মাজারগুলোকে মসজিদ করে দেওয়ার জন্য একটা শক্তি খুব সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ সমস্ত ধর্মে, মানে হ্যাঁ, মানে হিন্দুদের মধ্যে তো আছেই এবং মুসলিমদের মধ্যেও। অ্যাড করতে চাই অভিজিৎ, এই যে মৌলবাদী মুসলমান যারা মূলত কোন ঘরানা, দেওয়ান ঘরানা নাকি বলে যেন, আমি ভুলে গেছি, মানে উত্তরপ্রদেশের ওখান থেকে যে ইনস্ট্রাকশনস গুলো ইনডাইরেক্টলি আসে, এই মাজার গুলোকে যেমন এই চেঞ্জ করার একটা অ্যাটেম্প্ট রয়েছে, যেমন খোদা হাফিজকে আল্লাহ হাফিজ বলতে হবে, পাশাপাশি ব্রাহ্মণ্যবাদ এখানকার লৌকিক দেবদেবীকে কিন্তু বহুকাল আগে থেকে দখল করেছে, আজকে নয়। যেটা আপনি বললেন ধর্ম ঠাকুর আমরা জানি, ধরুন বাঁকুড়া পুরুলিয়া গ্রামে মানে বহুকাল আগে ঘোড়া, যেটা ঘোড়া বাঁকুড়ার ঘোড়া বলে, দখল করেছে, ধর্ম ঠাকুরের ধর্ম দখল করেছে। এইবার এইখানে একটা মজা আছে, একটাই মজা আমি শুধু এখানে অ্যাড করতে চাই, মানে আমি জাস্ট ইয়ে করে বলছি, আব্দুল মমিন চৌধুরী, সুনীতি চট্টোপাধ্যায়, নিহার রায়, মুনতাসির রহমান, এরা মিলে একটা বক্তব্য রাখছেন, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ উত্তরপ্রদেশ বিহারে যেভাবে দ্রুত খুব সুন্দরভাবে জায়গা করতে পেরেছে, বাংলায় কিন্তু সেভাবে পারেনি। তারা সেই ব্যাখ্যাটা দিয়েছেন, দিয়ে বলেছেন এখানে এসে তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং কম্প্রোমাইজের প্রথম কথাই বলছে ধর্ম দুই প্রকার। এটা কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ কিংবা বৃহৎ ধর্ম পুরাণ যে কোনো একটাতে আছে, আমার অত মুখস্থ থাকে না, যে কোনো একটাতে আছে। এখানে এসে তারা বলছে দুটো ধর্ম আছে, দ্বিজাতি তত্ত্ব, একটা হচ্ছে বৈদিক ধর্ম আর একটা হচ্ছে লৌকিক ধর্ম। এখানে কিন্তু হিন্দু মুসলমান না, কারণ এটা অনেক আগের লেখা, হয়তো 1000 কিংবা 1100-1100-তে লেখা। বলছে দুটো ধর্ম আছে, একটা হচ্ছে বৈদিক ধর্ম আর একটা হচ্ছে লৌকিক ধর্ম। আর এই বৈদিক ধর্মের লোকেরা বলছে যে 36 জাত, আমাদের এখানে একটা কথা চালু আছে 36 জাত, 36 জাত মানে 36টা তারা পেশাকে চিহ্নিত করেছিলেন যেগুলো হচ্ছে নিম্ন বর্ণের, এবং বলেছিল মাত্র দুটো বর্ণ এখানে আছে, ব্রাহ্মণ আর বাকি সব শূদ্র। এই যে লৌকিক ধর্মের বিভিন্ন দেবদেবী, তাদেরকে দখল করার কাজটা কিন্তু ব্রাহ্মণরা খুব সুন্দরভাবে করেছে। আমরা তোমাদেরকে গাইড করে দেবো। কি পুজো হচ্ছে ভাই? শেতলা পুজো, মনসা পুজো, তাই নাকি? মনসা তো হবেই। আরে জঙ্গলে, মাঠে, ধান খেতে সাপ কিলবিল করছে, এখানে জলের জায়গা, তো মনসা পুজো তো এখানে হবেই। এই মনসা পুজো, যে মনসাটাকে দখল করতে হবে, তাহলে মনসাকে হয়ে গেল অপূর্ব সুন্দরী একজন মহিলা, ব্রাহ্মণরা তৈরি করলো, করে বললো এটা তো তোমরা পুজো করতে পারবে না, আমি এসে সংস্কৃত মন্ত্র দিয়ে এই পুজোটা করে দেবো। এই ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু অনেক আগে দখল করেছে। আর রিসেন্ট পিরিয়ডে বাংলাদেশে, অন্যত্র আমি বলতে পারবো না, বাংলাদেশে মানে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে বলছি, এখানকার যে মুসলমান সম্প্রদায় যারা কিনা বেশিরভাগ হচ্ছে গ্রাম্য এবং সাধারণ মুসলমান সম্প্রদায়ের 40% হচ্ছে কৃষির সঙ্গে যুক্ত, যেটা অন্য ক্ষেত্রে নয়, অন্যদের ক্ষেত্রে অনেক কম। এই যে ক্ষেত মজুর, দরিদ্র, তার মধ্যে কি বড় লোক নেই? বড় লোক তো আছেই, কিছু তো থাকবেই, কিছু আশরাফি মুসলমান তো থাকবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বেশিরভাগ যে মুসলমান, গরিব মুসলমান, তাদের আত্মপরিচয়টার ধর্মীয় পরিচয়টাকে প্রধান করবার জন্য, বাড়িয়ে দেবার জন্য, এবং যেহেতু তারা সংখ্যালঘু, এক ধরনের ইনসিকিউরিটিতে তারা ভোগে, ফলে তারা এই আইডেন্টিটির যে শেল্টার, সেই শেল্টারে জায়গা নিতে চায়, যে আমার পাশে ওরা এসে দাঁড়াবে, কারণ ওরাও মুসলমান, আমার পাশে ওই বাগদি, ডোম, চাঁড়াল, এরাও এসে দাঁড়াবে, এটাকে ভুলিয়ে দেওয়া। এই প্রসেসটা খুব সুন্দর বলেছে একটা কথা আমাদের ডক্টর হুসেন, যে এইটার সমাধান প্রসঙ্গে এসে উনি বলেছেন যে কি করণীয়,
তাহলে এক্ষেত্রে কি করণীয়? সেটা হচ্ছে এই যে হিন্দু মুসলমানে এই বিভেদের জন্ম ইতিহাসটা আমাদের খুব ভালো করে চর্চা করা দরকার, বলেছেন আপনি, এবং আমার মনে হয় এইটাই খুব ঠিক কথা। এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করেছিল ব্রিটিশার্সরা 1857 সালের পরে, যখন তারা দেখলো যে আরবিতে হিন্দু মুসলমান একসঙ্গে মিলে বিদ্রোহ করে। এটা তো বিপজ্জনক। এই বিপদটাকে সরানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাঁটিয়ে দাও, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তিনি এসে নিজেই নিয়ে নিলেন দায়িত্ব, এবং এইখান থেকে শুরু হলো যে এখানে এদের মধ্যে বিভেদটাকে তৈরি করতে হবে। এই বিভেদ তৈরি করতে গিয়ে অনেকগুলো হেল্প একদিকে হিন্দুদের উচ্চ বর্ণের লোকেদের কাছ থেকে পেয়েছেন, মুসলমানদের উচ্চ বর্ণের লোকেদের কাছ থেকে পেয়েছেন। এবং এইটা বলছি, ঢাকায় সেই সময় একজন ইংরেজ ডাক্তার ছিল, তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটাতে তিনি বলছেন, আমি কিছুতেই জাতিগুলো বুঝে উঠতে পারছি না, এখানে অজস্র জাতি দেখতে পাচ্ছি, যে কারা যে রেস শব্দটাই উনি ব্যবহার করেছেন, আর কারা যে অন্য কিছু বুঝে উঠতে পারছি না। তার মানে ওই 1866-67 সাল ওই সময় এই আলোচনাটা শুরু হয়ে গেছে। হি ইজ রাইট যে এইটা কিভাবে হলো। দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গের সময়, যখন যার পরের বছর মুসলিম লীগের জন্ম হলো। কংগ্রেস তৈরি হলো 1885-86 সাল নাগাদ, এবং সেটা মূলত জমিদার এবং অভিজাত সম্প্রদায়দের নিয়ন্ত্রণে ছিল, এবং অভিজাত সম্প্রদায়ের মুসলমানরাও এগিয়ে এলো, এবং 1906 সালে তারা মুসলিম লীগ তৈরি করলো। বাঙালির সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে এই হিন্দু মুসলমান বাংলার ক্ষেত্রে যাতে করে না বাড়ে, যাতে করে তারা এক জায়গায় থাকতে পারে, এই চেষ্টাটা করেছিলেন চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট তৈরি করেছিলেন 1923 সালে। তার আগে তার সঙ্গে কে কে ছিল? ফজলুল হক ছিল, সুরাবর্তী ছিল, সুরাবর্তী তার খুব ভক্ত ছিল। তখন সুভাষ বোসের বয়স খুবই কম, ওটাকে আমি ধরছি না, 25-26 বছর বয়স। তার দাদার বয়স তখন একটু বেশি, 35-36 বছর তিনি ছিলেন। ভদ্রলোক মানে, এবং এই বেঙ্গল প্যাক্ট কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মানেনি, অ্যাকসেপ্ট করেনি। উনি এই বেঙ্গল প্যাক্ট করেছিলেন যে হিন্দু এবং মুসলমান এখানে একসঙ্গে থাকবে, রাজনৈতিকভাবে তারা একসঙ্গে থাকবে, কখনোই বিভেদের কথা ভাববে না। 25 সালে মরেই গেলেন। যেই মরে গেলেন, গান্ধীজি যতীন্দ্রমোহন সেনগুপ্তকে নিয়ে এসে বসিয়ে দিল, গোটা ব্যাপারটা গেল, এবং তারপর থেকে বাঙালির হাত থেকে সমস্ত ব্যাপারটি চলে গেল। এবং আমি বলছি 1926 সালে কলকাতায় দাঙ্গা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নজরুলের গান হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা কোনজন। এই দাঙ্গার পরে ও যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা বললাম, এই দাঙ্গার পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবর্তন হয়। তিনি একটি বক্তৃতায় জয়া চ্যাটার্জির বই দ্য বেঙ্গল ডিভাইডেড এর মধ্যে পাওয়া যাবে, একদম রেফারেন্স দিয়ে কবে কোথায় কোন জায়গায় বলেছেন। উনি ওখানে বলছেন যে হিন্দু আর মুসলমান সমান নয়, মুসলমানরা একটু খাটো, মুসলমানরা একটু কম। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন। এবং তারপরে একই রকম ভাবে মুসলমানদের মধ্যে যারা নেতৃস্থানীয় তারা একেবারে ঝাঁপিয়ে পড়লো তাদের বৈশিষ্ট্য এবং তাদের দেখানোর জন্য। এই 46-এ কলকাতার দাঙ্গা হবার আগে কিন্তু বেশ কিছু দাঙ্গা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং দাঙ্গা এমন একটা জিনিস যেটা মানুষে মানুষে করে না, এটা রাষ্ট্র লাগায়। আমি আজও বিশ্বাস করি না দাঙ্গা মানুষে মানুষে করে, দাঙ্গা রাষ্ট্র লাগায়। রাষ্ট্র লাগিয়ে কিছু মানুষকে উত্তেজিত করে, তাদেরকে দিয়ে কাজটা করায়। এটা কখনোই সত্যি নয়। আন্দোলন মানুষ করে, সাধারণ মানুষ করে। বিদ্রোহ সাধারণ মানুষ করে। বিদ্রোহ যখন ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তখন সাধারণ মানুষ করেছিল, সেখানে হিন্দু মুসলমান ছিল না। তো এইটা ঘটে যায় এবং এই ঘটনাটা ঘটে ঠিকই। এইবারে এইগুলোকে যদি ধরা যায় যে কিভাবে এই জিনিসটা তৈরি করা হলো, রাতারাতি এটাকে চেঞ্জ করা যাবে না। কালকেই বলে দিলাম, পরশুদিন থেকে সব মিলন হতে আরম্ভ করলো, আয় ভাই তোকে বুকে জড়িয়ে ধরি, এটা হবে না। আমি দুর্গাপুজোয় কে কোন মুসলমান এসে করছে এটা দেখাচ্ছি, আমি উল্টোটাও দেখাতে হবে। উল্টোটাও দেখাতে হবে যে মহরমে তাজিয়া তৈরি করছে, যদিও সেটা বোধহয় শিয়াদের, তাই যতদূর আমি জানি, কিন্তু সেখানে একজন হিন্দু গিয়ে তাকে হেল্প করছে। হ্যাঁ করছে, কিন্তু এটা ফ্যাক্ট, করছে, সেটা আমরা কিন্তু খুব একটা বলি টলি না। এগুলো বলতে হবে, ঠিক কথা, এগুলো বলো, কিন্তু এই ব্যাপারটাকে যদি ধরতে হয় তাহলে গভীরে যেতে হবে, যেটা হচ্ছে যে কি করে এইটাকে এই জায়গায় নিয়ে আসা হলো। এই দাঙ্গা কিন্তু একদিন দুদিনে হয়নি। এখানকার নিম্নবর্ণের লোকেরা যাতে নিজেদের হিন্দু পরিচয়টাকে ভুলে না যায় তার জন্য এখানে নিয়মিত মিটিং করতো। কে কে করতো? দুটো নাম বলছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সাভারকার বাংলায়। এবং তাদেরকে গিয়ে বোঝাতো তোমরা কিন্তু কেউ ডোম নয়, হাঁড়ি নয়, চামার নয়, তোমরা হিন্দু,
তোমরা যখন প্রশ্ন করবে সেন্সাস থেকে এসে যে তোমাদের পরিচয়টা কি তোমরা হিন্দু বলবে, একই রকম ভাবে আতরাভি মুসলমানদের ক্ষেত্রেও হয়তো এই জিনিসটাই ঘটেছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা পরিচয় দেবে আমরা মুসলমান, কিন্তু এই ব্যাপারটা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। এটা ব্রিটিশার্সরা এসে শুরু করেছে এবং তার পরবর্তীকালে দুই পক্ষেরই যারা মানে ইন্টারেস্টেড গ্রুপস, যাদের স্বার্থ রয়েছে, মানে বাণিজ্যিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, অন্যান্য আর্থিক স্বার্থ, তারা এটাকে কাজে লাগিয়েছে। সিম্পল আমি বলবো, আমাদের এখানে যারা কলকাতায় থাকি তারা যদি প্রিন্স আনোয়ার শাহ রোডের মুখটায় আসেন, আপনাদের বলি আমার নিজের চোখে এটা বারবার পড়ে, একটি মাজার মন্দির, এই মসজিদটার কথা বলছি না, মসজিদটা তো উল্টো দিকে, প্রিন্স আনোয়ার শাহ রোডের মুখে দাঁড়ালে যদি আমি ডান দিকে তাকাই তাহলে আমি চলে যাবো এসপ্লানেডের দিকে, বাঁ দিকে তাকালে টালিগঞ্জের দিকে, বাঁ দিকে তাকালে একটা মাজার দেখতে পাবো, তার মুখের সামনেটাতে আছে একদম। ওই মাজারটার পাশে কি আছে বলুন তো? একটা কালী মন্দির, গায়ে লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, গায়ে লাগানো কালী মন্দির। হ্যাঁ, এবং কোনোদিন কোনো গন্ডগোল হয়নি, না কোনোদিন কোনো গন্ডগোল হয়নি এখানে, ওটার মাজারের কোনো রকম গন্ডগোলের ইতিহাস কালী নেই মন্দির ওখানে। লাগানো আছে। হ্যাঁ, আর কালী মন্দিরের পাশে যেটা আছে সেটা আমি উল্লেখ করছি না, সেটা সেটা শুনলে একটু হাসি পেয়ে যেতে পারে। সেটা হচ্ছে কর্পোরেশনের একটা মানে ইয়ে হ্যাঁ। ল্যাট্রিন। না আমি আমার বক্তব্য হচ্ছে আমি একদিন এই গন্ডগোল কোনোদিন ছিল না, একই জায়গা থেকে কোনোদিন দুধ কিনে এনে কেউ এখানে যায় কেউ ওখানে যায়, আমি এটা আমি দেখেছি। হ্যাঁ, কোনোদিন ছিল না। আমি নিজে ওই মনসুর ফকিরের এতে গেছি, যার বাবার মাজার আছে ওখানে। টিপু সুলতানদের জায়গা ছিল তো সেই সময়, ওদের একটা কালচারের ব্যাপারও ছিল, ওখানে আমি গেছি, কোনো গন্ডগোল নেই। অজস্র হিন্দু মুসলমান আসছে। মনসুর ফকিরের ওই বাবা বোধহয় আজাহার ফকির তার নাম ছিল, তার যে মাজার আছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে, ওখানে বাউল ফকির ইত্যাদিদের একটা ইয়ে হয়, উৎসব হয়, সেখানে গিয়ে দেখেছি কোন রকম গন্ডগোল নেই, সব মিলেমিশে একাকার। এইটা ওই যে বলেছে না বছর 20 ধরে এই জিনিসটা করা হচ্ছে। আজকের আলোচনাটা বেড়ে আমাদের 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে, আরো তো হচ্ছে। সিজ্ঞান কি লাস্ট মোমেন্টে শেষ মুহূর্তে কিছু বলবি? অরূপদা অনেক বক্তব্য রেখেছে, আমি আর শেষ মানে চার যে বখতিয়ার খিলজি যদি 1202 সালে এসে থাকে, তারপরে শ্রী চৈতন্যের জন্ম হচ্ছে তার অনেক দিন পরে। হ্যাঁ, মানে উনি শুরু করছেন যেখানে ওটা বোধ হয় 1300 না কত, 1350 নাকি 1450 জন্ম শ্রী চৈতন্য। হ্যাঁ, 1450। তার আগে 300 350 বছর ধরে কিন্তু এরা কাজগুলো করে গেছেন আর কি। হ্যাঁ, তো আপনি ঠিকই, একদম ঠিক, এই ইতিহাস এরকম লেখাও আছে যে উনি এসছেন ওটাকে রোধ করার জন্য। এবং ঘটনাও যেটা, উনি কিন্তু মদতটা পেয়েছিলেন হুসেন শাহের কাছ থেকেই, গৌড়ের নবাবের কাছ থেকেই, আবার গৌড়ের, কারণ সেই সময় ওরকম একটা ব্যাপার চলছে, উনি সেই সময় একটা নেগোসিয়েট করার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা আর আলোচনা বাড়াচ্ছি না, এগুলো সব থাকছে, আমি সমস্ত লিখে 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 রাখবো যে আমরা পরবর্তী আলোচনায় কোন কোন বিষয়গুলোকে নিয়ে আরো বাড়াতে পারি। আর সিজ্ঞান সান্যালের কাছে অনুরোধ, কিছু যদি বলেন। না, আমার আর কিছু বলার নেই আজকে। হ্যাঁ, খুব মনোজ্ঞ আলোচনা। বিদ্যুৎ দেবনাথ, খুব ভালো লাগে। হ্যাঁ, না আলোচনা তো সাংঘাতিক ভালো হয়েছে, সেটা তো এটাকে বিস্তারিত ভাবে আরো জায়গায় নিয়ে যাওয়া, যে অরূপদা ঠিকই বলেছে যে এটাকে অনেক বড় জায়গাতে একটা বিষয় তৈরি হয়েছিল। এখন এটাকে করে আমরা যদি আস্তে আস্তে একটু সংক্ষিপ্ত করে আরো ভালোভাবে আলোচনা করা যায়, আরো বেশি বেশি করে ইতিহাসটা জানা যায় এবং করণীয় কি কি সেগুলো জানা যায়, তাহলে আরো ভালো হবে। আমি আজমল হোসেন এবং অরূপ শঙ্করকে দুজনকেই বলবো যে আমাদের একটু সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা পরবর্তী সময়ে দরকার হলে 3টে আলোচনা আমরা করতে চাই আর কি, এই বিষয়গুলোকে কেন্দ্র করে ভেঙে ভেঙে 3টে আলোচনা। শুধু এ নয়, আমাদের সঙ্গে ডক্টর সুমন নাথ থাকতে পারে, সিজ্ঞান তো আছেনই, আর যারা যারা আমাদের সঙ্গে খুব উৎসাহী তারা থাকবেন। আমি আজমল এবং অরূপ শঙ্কর মৈত্রকে আমাদের সাহায্য সহযোগিতার জন্য এই সময়টা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আলোচনা শেষ করার জায়গায় যাচ্ছি। অভিজিৎ কুন্ডু আলোচনা শেষ করতে হবে টেকনিক্যালি, সেটা অভিজিৎ কুন্ডুর দায়িত্ব। হ্যাঁ, তাহলে আজকে মোটামুটি আমরা শুভরাত্রি জানি, আলোচনা শেষ করি এখানেই। আজমল হোসেন, ডক্টর প্রফেসর আজমল হোসেন, কিছু বলবেন আপনি শেষ মুহূর্তে? না, আমি একটা কথাই বলবো, আমার মানে অসংখ্য ধন্যবাদ অরূপদাকে
তো কিছু কিছু জিনিস স্পর্শকাতর বিষয় আমি মানে এই প্রথম স্টেজে এমনিতেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেগুলো অরূপদা দেবেন না। আমি প্রথম থেকে আমি চেষ্টা করছিলাম যাতে অরূপদা এই অনুষ্ঠানটা থাকেন, কেননা উনি এরকম উনি যেভাবে কামান দাগতে পারবেন, আপনি যে পারবেন না সেটা আমি জানি। সেই একটা ডায়লগ মনে পড়ে গেল, মগনলাল মেঘরাজ বলছেন আরে আপনি কি পারবেন আর কি না পারবেন ওইটা আমি জানি, আপনি শুধু দেখিয়ে দেবেন। দুটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমি ইচ্ছে করে এড়িয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সেইগুলো অরূপদা সেই জায়গাগুলো গ্যাপগুলো ফিল করে দিয়েছেন। তো অরূপদার কাছে আমি কৃতজ্ঞ। বিজ্ঞান তো এমন জায়গা তুলে ধরেছে যে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসকে প্রায় নতুন করে আরেকবার লিখতে হবে মনে হচ্ছে। না, এটা একটা বিষয় হবে, মূল্যায়ন করতে হবে অ্যাটলিস্ট। ও যা প্রশ্নটা তুলেছে প্রায় 100 বছরের ঘটনার, তো মূল্যায়ন করতে হবে, এছাড়া তো উপায় না। আমরা যদি পুরো আলোচনাটা করতে চাই এর থেকে বেরোতে পারবো না, এগুলো করতে হবে আমাদের। সেটা 3টে 4টে 5টা চলতেই পারে, চলুক না, চর্চাটা তো খারাপ কিছু না। তাহলে সকলের অনুমতি নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি সকলকে।